যে কোনো কান্ট্রি যাদের সঙ্গে শেয়ার করে, যেমন নর্থ কোরিয়া, এদের মধ্যে গিয়েও পড়ে। ভারতবর্ষ যদি কোনো কিছু প্রোডাকশন করছে যার যদি এয়ার পলিউশন হয়, সেটা পাকিস্তানে গিয়েও পড়বে বা বাংলাদেশে গিয়েও তার প্রভাব পড়বে। অর্থাৎ বলতে চাইছি যে আমাদের যারা প্রতিবেশী তাদেরও যে পরিবেশের যে হাওয়া বা তাদেরও পরিবেশটাকে আমরা দূষিত করি, নিজেদের প্রবলেমকে পার্শ্ববর্তী দেশকে আমরা পৌঁছে দিই। যদি ধরো আমরা আজকে আমাদের ব্রহ্মপুত্র নদী চায়না থেকে পাস হয়ে আমাদের দেশের মধ্যে এসেছে, চায়নাতে উৎপত্তি হয়েছে এবং আমাদের দেশে এসে পৌঁছেছে ব্রহ্মপুত্র নদী, কি ভারতবর্ষের যে সিন্ধু সিন্ধু নদীর একটা অংশ বা রাভির এই অংশগুলো পাকিস্তানে পৌঁছে গেছে আমাদের দেশ থেকে উৎপত্তি হয়ে। তো যদি আজকে ভারতবর্ষে যদি কোনো পলিউশন হয় বাই ওয়াটার, সেই পলিউশনটা কোথায় পৌঁছে যাচ্ছে? প্রতিবেশী দেশ পাকিস্তানও পৌঁছে যাচ্ছে। প্রতিবেশী দেশ চায়নাতে যদি কোনো পলিউশন হয়, সেটা ব্রহ্মপুত্র নদীর থ্রু আমাদের ইন্ডিয়াতে এসে পৌঁছে যাচ্ছে। তো এগুলো রিজিওনাল বেসিস আছে, এটাকে কি বলবো, ইস্যু বলবো। অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, আমরা এশিয়ার মধ্যে বসবাস করি, এশিয়া কন্টিনেন্টের মধ্যে। আর ভারতবর্ষ সহ চায়না, পাকিস্তান, বাংলাদেশ এবং ইভেন জাপান পর্যন্ত আমরা কোন রিজনের মধ্যে থাকি? সাউথ এশিয়ান রিজনের মধ্যে থাকি। তো তাহলে সাউথ এশিয়ান রিজনে এই যে ইস্যুগুলো তৈরি হলো, তাহলে এটা রিজিওনাল প্রবলেম হয়ে গেল, সাউথ এশিয়ান রিজিওনাল ইস্যু। তেমনি যদি আমরা মিডিল ইস্টে যাই, মিডিল ইস্টের এশিয়া অর্থাৎ মিডিল ইস্টের যেখানে সৌদি আরব, ইরান বা ইরাক, তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ ফলো করো, সেখানে দেখবে তাদের তেলের তেলের উৎপাদন প্রচুর। অর্থাৎ তারা তেলকে বিক্রয় করে তাদের সার্ভাইভ করে, সেই দেশ সার্ভাইভ করে, তাদের ইনকাম করে। তো তেল যেখানে উৎপাদন হয়, সেখানে সব থেকে বড় যেটা সমস্যা থাকে, যে সেই যে কোনো কারণে সেখানে আগুন ধরে যাওয়ার সমস্যা থাকে, এবং এবং বহু দেখা গেছে যে যেখানে তেলের উৎপাদন স্থল সেখানে আগুন ধরে গেছে। রিসেন্টলি একটা খবর আছে, যেখানে একটা জায়গায় গ্যাস উৎপাদন করছিল একটা সমুদ্রের মাঝখানে, এবং সেখানে আগুন ধরে গেছে। তো সেটাকে সমুদ্রের জল দিয়ে তো নেবে না, কারণ হচ্ছে যদি জলেতে আগুনটা থাকে তাকে নাইট্রোজেন দিয়ে নেভাতে হয়। তাহলে একটা জিনিস বোঝো যে সামুদ্রিক জলেতে যখন আগুন ধরে যায়, তার পার্শ্ববর্তী জল থেকে সেই আগুন নেভানো সম্ভব হয় না, যেহেতু গ্যাসটা সমুদ্রের তলা থেকে উৎপন্ন হয়, এবং সেটা যদি একবার কোনো কারণে আগুন ধরে যায়, তো সেটা পার্শ্ববর্তী জলেতে তোমরা মনে করতে পারো যে স্যার জলেতে কি করে আগুন লাগে, কিন্তু হ্যাঁ, ওই গ্যাস যখন জলেতে মিশ্রয় হয়ে যায়, সেই গ্যাসটায় আগুন জ্বলতে থাকে। তো সেই আগুনটাকে নেভানোর জন্য পার্শ্ববর্তী এরিয়া থেকে নাইট্রোজেন নিয়ে এসে নাইট্রোজেনের ফ্লো দিতে হয় এই আগুনটার, এবং ধীরে ধীরে সেটাকে কন্ট্রোল করতে হয়, নাইট্রোজেনের মাধ্যমে আগুন নেভাতে হয়। অর্থাৎ তোমরা এটা বোঝো যে যেখানে কোনো কিছু মিডিল ইস্ট এশিয়াতে যদি কোনো কিছু প্রবলেম থাকে, সেটা সেখানকার রিজিওনাল প্রবলেম হয়ে গেল। অর্থাৎ মিডিল ইস্টে যদি কোনো জায়গায় আগুন ধরে যায়, কোনো তেলের ইন্ডাস্ট্রিতে, কোনো ক্রুড অয়েল ইন্ডাস্ট্রিতে, সেটা একটা এয়ারকে পলিউট করছে, তাহলে সেই রিজিওনাল এরিয়ার প্রবলেম। সেটা সেটা যদি সৌদি আরবে হয়, তার হাওয়াটা বা তার এয়ারটা ইরানে পৌঁছে গেল, অর্থাৎ সেই রিজিয়নে টোটাল একটা এয়ার পলিউশন সৃষ্টি হলো। তো এইটা আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই এতক্ষণ ধরে যে রিজিয়নাল ইস্যুটা কি। এরপরে দেখো গ্লোবাল ইস্যু আমরা পড়বো। গ্লোবাল ইস্যুটা কিরকম, যে গ্লোবাল প্রবলেম ইজ ইন্টারন্যাশনাল। এটা তো সবাই জানে যে গ্লোবাল মানে টোটাল আমরা গ্লোবকে বলছি, আমরা ওয়ার্ল্ডকে বলছি। আমাদের শুধুমাত্র ভারতবর্ষ, চীন, পাকিস্তান বা বাকি মিডল ইস্টের কান্ট্রি গুলোকে নয়, সমস্ত কন্টিনেন্টের সমস্ত কান্ট্রি, অর্থাৎ যতগুলো কন্টিনেন্ট আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এশিয়া কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্ট, সাউথ আমেরিকান কন্টিনেন্ট, আমেরিকানের অস্ট্রেলিয়া কন্টিনেন্ট, এই সমস্ত জিনিস যেগুলো যারা আছে, প্রত্যেকেই যারা সবাইকে নিয়ে একটা মেজর যে সমস্ত কান্ট্রি তৈরি হয়েছে, সেই সমস্ত কন্টিনেন্টকে নিয়ে তাদের যে ইস্যু, যা তাদের যে পলিউশনের ইস্যুটা, সেটাকে নিয়ে আমরা গ্লোবাল ইস্যু বলবো। তো এটা গ্রেটেস্ট মেজরিটিতে হয়ে থাকে। এর মেন কারণ হচ্ছে ক্যাটাগরি করা যায় টেকনোলজিক্যাল প্রোডাক্ট, insecticides, pesticides, resides have been tendency to persist for long period of time, such as agent like wind, water, chemical, and the environment frequency may travel far beyond their original site to application. Similarly, ocean river become the depositor of chemical waste away from the fertilizer, herbicides and pesticides used on farms. Acid rainfall over the land and water bodies pollute such areas. Airborne gases
solid particles, global warming and climate changes, ozone cover depletion, biodiversity conservation are the example of such global environmental issues. এবার এটাকে বুঝিয়ে দিই, প্রত্যেকে ভালো করে শোনো। গ্লোবাল ইস্যুটা এরকম তৈরি হয়, ধরো আজকে আমাদের দেশে যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা যেহেতু 131 কোটি জনসংখ্যা, আমাদের খাদ্য অবশ্যই দরকার। সেই তুলনায় আমরা 7 লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যেখানে জনসংখ্যা হিসেবে আমাদের সাইজে সব থেকে বড় দেশ হওয়ার দরকার ছিল, সেখানে আমরা 7 নম্বর র্যাঙ্ক হোল্ড করি গোটা বিশ্বের মধ্যে আমাদের সাইজ অনুযায়ী। সেখানে চায়না তাদের যত জনসংখ্যা সেই তুলনায় তাদের নিজস্ব র্যাঙ্কিং কেও ঠিক রেখেছে, 3rd লার্জেস্ট কি 4th লার্জেস্টের মধ্যে থাকবে তারা। তো এখানে দেখো একটা জিনিসকে ফলো করার জন্য যে যেখানে যত জনসংখ্যা তার তুলনায় কোথাও কোথাও জায়গা অত্যাধিক আছে, আবার কোথাও কোথাও জনসংখ্যা বেশি জায়গা কম আছে। তো যে সমস্ত দেশ যেখানে জায়গা কম, অর্থাৎ আমাদের দেশ যেমন 7 লার্জেস্ট, আমাদের যত জনসংখ্যা সেই তুলনায় আমাদের 3rd লার্জেস্ট 4th লার্জেস্ট হওয়া দরকার ছিল, জায়গা অনুপাত আমাদের বেশি দরকার ছিল। তেমনি আমেরিকা যে র্যাঙ্কিং হোল্ড করে, তাদের 32 কোটি জনসংখ্যা, অথচ জায়গা অত্যাধিক, অর্থাৎ প্রচুর পরিমাণে তাদের জায়গা রয়েছে। তো সেখানে দেখো দুটো জিনিসকে ফলো করার আছে, যে আমরা যখন কোনো কিছু প্রোডাক্টিভিটিতে যাই, খাদ্য প্রোডাক্টিভিটিতে যাই, তো সেখানে আমরা পেস্টিসাইড, ইনসেক্টিসাইড আর যে কোনো টেকনোলজিকে বেশি ইউজ করি। কেন না, আমাদের খাবার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, না তো আমাদের দেশের যা জনসংখ্যা তারা খেতে পাবে না, না খেয়ে মারা যাবে। এটাকে সবসময় গভর্নমেন্ট একটা ইস্যু মনে করে, যে এটাকে সব থেকে বেশি প্রোডাকশন যাতে আমাদের কান্ট্রিতে হয় এবং আমরা সেটাকে যাতে এক্সপোর্টও করতে পারি। যদি আমার রিজিয়নে সব থেকে বেশি গম প্রডিউসড হয় বা ধান প্রডিউসড হয়, তো সেটা আমাদের যেমন দেশকে জনসংখ্যাকে খাওয়াবে, তেমন সাথে সাথে আমাদের বিদেশেও এক্সপোর্ট করতে পারবো। এটা সমস্ত দেশে টার্গেট থাকে। আর এই প্রোডাক্টিভিটি বাড়াতে গিয়ে আমরা কি ইউজ করি, ইনসেকটিসাইড, পেস্টিসাইডস বা যে কোনো সারের অত্যাধিক ইউজ করি। এবং যে সারগুলো ইউজ করি সেটা তো একটা কেমিক্যাল, এবং সেটা একটা হার্ম করি, আমাদের প্রোডাক্টিভিটি খাবারের উপর হার্ম করি। সাথে সাথে একটা প্রবলেম সৃষ্টি করে, সেটা হচ্ছে যে তার যে জলেতে গিয়ে সেই জলটা মেশে, এবং সেই জলটা যদি কোনো নদী বাহিত অঞ্চলে পৌঁছায় এবং সেটা ধীরে ধীরে আবার সমুদ্রে পৌঁছে যায়, তার ফলে সেটা কি করছে, ওয়াটার পলিউশন সৃষ্টি করছে। 2 নম্বর, আমরা যে পেস্টিসাইডস খাবারগুলো প্রডিউস করছি, সেই সমস্ত পেস্টিসাইড খাবার যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে সেটা আমাদের আর রিজিওনাল প্রবলেম থাকলো না, সেটা গ্লোবালে চলে গেল। অর্থাৎ আমাদের তৈরি খাবার যদি অন্য কোনো দেশ কনজিউম করে এবং তারা যদি সেই জিনিসটাকে খেতে থাকে, তো তাহলে সেটা একটা আমরা অন্য দেশেতেও সেই ইনসেকটিসাইড, পেস্টিসাইড দেওয়া খাবারটাও পৌঁছে দিচ্ছি। 2 নম্বর, দেখো আমরা অনেক কিছু ট্রান্সপোর্ট সিস্টেমে সব থেকে বেশি কস্ট ফ্রি, অর্থাৎ কম কস্টে যে কোনো ট্রান্সপোর্ট যদি মনে করা হয়, সেটা হচ্ছে আমরা এখনো সামুদ্রিক নির্ভর ট্রান্সপোর্টকেই মনে করি। কেন, একটা জাহাজে অনেক কন্টেনারকে লোড করে আমরা কয়েক দিনের মধ্যে যে কোনো একটা কান্ট্রিতে আমাদের নিজস্ব এক্সপোর্ট গুডস কে পৌঁছে দিতে পারি। সেই তুলনায় যদি প্লেন বা অন্যান্য কোনো ট্রান্সপোর্ট সিস্টেমকে ইউজ করি, সেখানে আমাদের কি হয়, কস্ট এফিসিয়েন্সি বেশি হয়ে যায়, অর্থাৎ কস্টটা বেশি হয়ে যায়। সেই জন্য আমরা সামুদ্রিক পথে যে কোনো ট্রান্সপোর্ট সিস্টেমকে সবসময় আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং ট্রান্সপোর্টটাকে আমরা সমুদ্রের মধ্যেই রেখেছি, সমুদ্রের ওপরই ডিপেন্ড করে বেশি রাখি। এরকম অনেক সিচুয়েশন দেখা গেছে, যদি আমরা ধরো ইরান থেকে তেল নিয়ে আসছি, বা সৌদি আরব থেকে আমরা তেল নিয়ে আসছি, কিংবা আমেরিকা থেকে তেল নিয়ে আসছি, তো কোনো কারণে কোনো কিছু ইস্যুতে হতেই পারে যে একটা জাহাজে কোনো কারণে ফুটো হয়ে যেতে পারে, বা সেখানে সেই জাহাজটা নষ্ট হয়ে যেতে পারে মাঝ সমুদ্রে গিয়ে। এবং তার ফলে দেখা গেছে যে অনেক সময় তেলে ভর্তি কন্টেনার জাহাজ সেই সমুদ্রেতে সমস্ত তেলকে ছড়িয়ে দিয়েছে। তো এটা একটা, আমরা জানি যে তেল একটা এমন একটা পদার্থ যেটা জলের সাথে মিশে একটা তার যে জলেতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ বিওডি, এটা টার্মস শুনে থাকবে, যে একটা জলেতে যত পরিমাণ অক্সিজেন দরকার, সেই পরিমাণ অক্সিজেনটা না থাকলে সেই ডিমান্ডটা সৃষ্টি হয়। তো যখন কোনো তেল বা জাতীয় এই পদার্থ যখন জলেতে মিশে যায়, তো একটা দীর্ঘ এরিয়া জুড়ে সেই জায়গাটা কি করে, একটা অক্সিজেনের ক্রাইসিস তৈরি করে। অর্থাৎ দীর্ঘ এরিয়া জুড়ে সেখানে জলেতে আর অক্সিজেন গিয়ে মিশতে পারে না, কারণ তেল তার সঙ্গে ফ্লোট করে। আর জলে আর তেলেতে আমরা মিক্স খাই না, তোমরা তো ভালোভাবেই জানো। তো সেটা একটা লেয়ার তৈরি করে ফেলে, যার ফলে অক্সিজেন মিক্সড হয় না। এবং সেই অঞ্চলে থাকা যে কোনো জীব বা যে কোনো প্রাণীকে সে কি করে, ক্ষতি তৈরি করে, ক্ষতি সৃষ্টি করে।
তো এটা একটা সিমিলারলি ওশেন ক্রাইসিস তৈরি করে, যেটা আমাদের কি হয় গ্লোবাল ইস্যু, এবং এটা বহু জায়গায় হয়ে থাকে। এবং এটা এখনো পর্যন্ত হয় যে কোনো কারণে সেই কন্টেনার যে ভর্তি জাহাজটা তার যেটা মেকানিক্যাল প্রবলেম হয়ে থাকতে পারে, সেই কারণে একটা গ্লোবাল ক্রাইসিস তৈরি করে। সাথে সাথে আমরা কি হয় বিভিন্ন দেশে দেখেছি অ্যাসিড রেনফল। সেটা কি কারণে হয়, যে ইন্ডাস্ট্রি প্রোডাক্টটা তৈরি হয়, ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয়, আমরা এয়ার পলিউশনে গিয়ে আমরা সেই নামগুলো পড়বো। তো সেখানে একটা কি করে জলের সাথে রেনের সাথে মিক্সড হয়ে একটা অ্যাসিড রেন তৈরি করে, এবং সেটাও একটা গ্লোবাল ইস্যু সমস্ত জায়গার। আমি বললাম যে রিজিওনাল লেভেলে আমাদের যে সমস্ত হাওয়া বা যে সমস্ত এয়ার, সেটা একটা রিজিওনাল লেভেলে ছড়িয়ে পড়ে। যেমন চীনের তৈরি ইন্ডাস্ট্রির কোনো পলিউশন, সেটা ইন্ডিয়াতে হাওয়াটা চলে আসছে, এবং সেটাও আবার আমাদের এখানকার বৃষ্টিপাতের সাথে মিশে অ্যাসিড রেন তৈরি করছে। তো এরকম বাকি অন্যান্য দেশের সঙ্গে একে অপরের কানেকশন আছেই, যেটা অ্যাসিড রেনফল একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এইগুলো হচ্ছে বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ, এবং এটা একটা দেখো একটা এটা খুব ভাইটাল জিনিস, ওজোন লেয়ার। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওজোন লেয়ার, আমাদের যে আল্ট্রাভায়োলেট রে যে লাগে, এবং আমরা যখনই স্পেস এক্সপ্লোরেশন করি, অর্থাৎ স্পেস কে যখন জানতে শুরু করি, যেমন আমরা যে সমস্ত চন্দ্রযান মিশন করেছি, মঙ্গলযান মিশন করেছি, আমাদের যে সমস্ত স্পেস যান পৌঁছে গেছে স্পেসেতে, তো তারা একটা ওজোন লেয়ারকে ভেদ করে যায়, সেখানে একটা হোল তৈরি হয়, ওজোন হোল তৈরি হয়। সাথে সাথে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, তার ফলেও ওখানে O3 থাকে, ওজোন লেয়ারে অক্সিজেনের নেক্সট মলিকুল O3 থাকে, অর্থাৎ আমরা ওজোন লেয়ারে O3 যেটা তৈরি হয় সেটা একটা ন্যাচারাল প্রসেস, এটাকে আর্টিফিশিয়াল ভাবে কখনো তৈরি করা সম্ভব নয়। অক্সিজেনকে আর্টিফিশিয়াল তৈরি করা সম্ভব, O3 কে আর্টিফিশিয়াল তৈরি করলেও এই গ্লোবাল ইস্যুটাকে সলভ করা সম্ভব হয়নি আমাদের পর্যন্ত, এখনো পর্যন্ত। তো এই ওজোন লেয়ার কি হয়েছে, অনেক সময় হোল তৈরি হয়েছে, যেটার ফলে আল্ট্রাভায়োলেট রে আমাদের নিজেদের পৃথিবীতে গ্লোবালি বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, যার ফলে কি হচ্ছে আমাদের স্কিন ক্যান্সার বা এই জাতীয় জিনিসগুলো আমরা দেখতে পাই। সাথে সাথে দেখো আমাদের গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য সমুদ্রের জলের লেয়ার ধীরে ধীরে বাড়তে থাকছে, অর্থাৎ সমুদ্র পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে, অর্থাৎ যারা সমুদ্রের 3-4 দিক সমুদ্র দিয়ে ঘেরা, বাকি একদিক সমুদ্র দিয়ে ঘেরা, তাদের বিভিন্ন জায়গা কি করছে আস্তে আস্তে জলের লেয়ার বাড়তে শুরু করছে, এবং তারা ধীরে ধীরে সেই সমস্ত সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলো আস্তে আস্তে নিজেদের সমুদ্র দ্বারা গ্রাস হয়ে যাচ্ছে। তো এটা একটা গ্লোবাল ইস্যু, এবং সমুদ্রে থাকা বায়োডাইভার্সিটি এই গ্লোবাল এনভায়রনমেন্টকে নষ্ট করছে। অর্থাৎ বায়োডাইভার্সিটি মিন সমুদ্রে যে সমস্ত জীবজন্তু আছে বা যে সমস্ত প্রাণী আছে, সেটাও এই গ্লোবাল ইস্যুর কারণে নষ্ট হচ্ছে। তো এই হচ্ছে গ্লোবাল আর প্রবলেম। তিনটে প্রবলেমকে আমি বুঝিয়ে দিলাম, লোকাল, রিজিওনাল এন্ড গ্লোবাল। এখান থেকে যদি কোশ্চেন আসে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাকে একটা হয়তো জিজ্ঞেস করে দিতে পারে যে ইন্ডিয়াতে থাকা কন্টামিনেটেড এয়ার পাকিস্তানের অমুক প্রদেশে একটা এক্সিডেন্ট করালো, তা এটা রিজিওনাল ইস্যু না লোকাল ইস্যু না গ্লোবাল ইস্যু, এরকম টাইপের জিজ্ঞাসা করে নিতে পারে। বা রিজিওনাল ইস্যুর কিছু এক্সাম্পল দিয়ে দেবে, সেটাকে তোমাকে ফাইন্ড করতে হবে এর মধ্যে কোনটা অড, যে এটা রিজিওনাল ইস্যুর মধ্যে পড়বে নাকি গ্লোবাল ইস্যুর মধ্যে পড়বে নাকি লোকাল ইস্যুর মধ্যে পড়বে। তো এইভাবে তোমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু করতে পারো। আমি একটা ছোট কথা জিজ্ঞাসা করে নি, তোমরা গত কাল বা তার আগের দিন এক্সাম দিয়েছো তো আইসিটির ওপর, তো এক্সাম থেকে যেরকম কোশ্চেন পেয়েছো সেটা কি অ্যাটেন্ড করার সুবিধা হয়েছে, বা যেরকম আমি পড়িয়েছি তার মধ্যে থেকে কোশ্চেন এসেছে কি, এই কোশ্চেন গুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সঙ্গে অনেকটা ম্যাচিং আছে, সেরকম দেখেই আমি দিয়েছি, যেরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় সেই রকম রেখেছিলাম। তো কোশ্চেন সলভ করতে গিয়ে কারো কোনো প্রবলেম হয়েছে, এটা আমি একটু জানতে চাই পড়ার মাঝখানে। কেউ একজন উত্তর দাও। শুনতে পাচ্ছ আমার কথা? স্ক্রিনের উপরে তানিয়াকে দেখতে পাচ্ছি। তানিয়া, এক্সাম দিয়েছিলে? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার, তুমি এক্সাম শোনা দিয়েছিলে? যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার, বলো। দিয়েছিলাম। হ্যাঁ, শুনতে তো পাচ্ছেন? কোশ্চেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। কোশ্চেন কি রকম হয়েছিল বা কোশ্চেন কি রকম লেগেছিল? স্যার কোয়েশ্চেন তো ভালোই এসেছিল। হ্যাঁ, তো তোমার কি কয়েকটা রকম টাফ,
টাফ হ্যালো। ছিল বলতে কত কি রকম নম্বর পেয়েছিলে তুমি ওখানে? আমার এই সেকেন্ড ক্লাসে মানে সেকেন্ড পরীক্ষাটা খুবই বাজে হয়েছে, মানে আমি সেইভাবে একটু প্রিপেয়ার ছিলাম না, ওই হুম। জন্য। আচ্ছা, আমার 60-তে তো আশা করি যখন আমি জিজ্ঞেস করলাম কেউ রেসপন্স দিতে আসে, মানে প্রত্যেককেই নাকি বাজে হয়েছে নাকি? তোমরা নির্ভয়ে না বলতে পারো, স্যার, অসুবিধা আমি নেই। আমি পার্সোনালি বলছি, মানে আমি সেদিন হ্যাঁ। একটু মানে প্রবলেমে ছিলাম, মানে হুম। আমার যাতায়াত করতে হয়েছে। এবার আমি এক্সামের টাইমটা মানে এসে না দেখছি যে লিংক দেওয়া হয়ে গেছে, তো আমি শান্তিমতো বসে এক্সামটা দিতে পারি। তো আমি যদি আরেকটু হয়তো টাইম পেতাম, তো আমি ওর থেকে হয়তো বেটার নাম্বার পেতাম একটু টাইম পেলে। মানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খালি আনসার করছিলাম, ওই তাড়াহুড়োতে কিছু ভুল হয়েছে, কিছু ঠিক হয়েছে। তাই সেই দিনের এক্সামটা মানে সেকেন্ড এক্সামটা আমার অতটা ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কোশ্চেন গুলো দেওয়া আছে এবং তার অ্যান্সার গুলো দেখে নেবে কি অ্যান্সার হয়েছে, এবং তোমরা একটা হ্যাঁ। নোট তৈরি করে নেবে যাতে তোমাদের ইন ফিউচারে কোশ্চেন গুলো কাজে লাগে। এই আর কোশ্চেন স্যার এরকম বলছি এরকম টাইপেরই কোশ্চেন আসবে তোমাদের। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই সেকেন্ড এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা যদি মানে একটু দিতেন তাহলে ভালো হতো। মানে ফার্স্ট এডটা আমরা পেয়েছিলাম, তাতে কোনো আচ্ছা ঠিক অসুবিধা আছে, হয়নি, তো তোমাদের একটা পিডিএফ সেকেন্ড এডটা শেয়ার পাইনি। করে দেবেন, স্যার শেয়ার করে দেবেন, আমি বলে দেবো তাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা। আচ্ছা, নেক্সট আর আর কেউ স্যার কিছু বলবে? বলছি, হ্যাঁ বলো। হ্যাঁ। ওইটা কি মানে আরো কি 10 ইয়ার্স দেখে কোশ্চেন করা হয়েছিল? না দেখো, ওখানে 10 ইয়ার্স কে কিছুটা ফলো করা হয়েছিল, আমি তো করেছিলাম কোশ্চেন ব্যাপারটা, তো 10 ইয়ার্স কে ফলো করা হয়েছিল, সাথে সাথে তোমাদের যে সমস্ত যেভাবে পড়ানো হয়েছে প্লাস যেরকম ধরনের লেভেলের কোশ্চেন আছে সেটাকেও ফলো করেই করা হয়েছে। ওরকম স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন আসবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে 44 জন আছে, তো আর কেউ কিছু বলবে কোশ্চেন নিয়ে? আমি এটা জাস্ট রিভিউ নিতে চাইছি, কোশ্চেনে কে কত পেলে সেটা জিজ্ঞাসা করবো না, ভয় নেই। কেউ কিছু বলবে? না স্যার, স্যার না বলার কি আছে? না স্যার, হ্যাঁ। আপনি আপনি ভয় জিজ্ঞেস যেমন পাওয়ার করতেই পারেন। ক্ষেত্রে মানে লজ্জার বিষয় বলে তো আমি কিছু মনে করি না। ভুল হবে আবার ঠিক হবে, আবার হুম। ভুল হবে আবার ঠিক হবে, তবে স্যার কিছু হ্যাঁ, বলছি, বলার না। একদম। তানিয়াদি বললেন যেটা, হ্যাঁ আমি হুম। ছোট, আমাকে দিদি হ্যাঁ, বলার দরকার নেই, আমি অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, বলো বলো, তাপস বলো কি বলছিলে। স্যার বলছি যে উনি তো বললেন এই কথাটা সত্যি, মানে অনেকগুলো টার্ম আমরা মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, বিশেষ করে আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে। হুম। হ্যাঁ, আপনি যেটা কিন্তু কোশ্চেন পড়িয়েছেন। যখন হ্যাঁ সলভ করে দিলে তোমরা দেখবে অ্যান্সার পাওয়ার পর মনে হচ্ছে যেন এই অ্যান্সারটা তো এটা হতো, আমি জানতাম, এরকম টাইপের লাগছে না তোমাদের অনেককে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ ঠিক। স্যার, অনেকগুলো হয়েছে, এরকম অনেকগুলো হয়েছে। গুলো হয়েছে, তার মানে কি তোমাদের প্র্যাকটিসের একটু অভাব রয়েছে, কোশ্চেন গুলোকে ফলো করবে, এরকম টাইপেরই কোশ্চেন আসবে, ভয়ের কিছু নেই। ঠিক আছে, আমি তোমাদের হ্যাঁ স্যাম্পল স্যার, অফ হ্যাঁ কোশ্চেন এইভাবে তৈরি করেছি যাতে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড হয়। ঠিক আছে, আমি উল্টো পাল্টা কিছু তৈরি করিনি। তো তোমরা এটাকে ফলো করবে, নোট করবে, এবং সেখানে অ্যান্সার গুলো বারবার রিভাইজ করার চেষ্টা করবে। এবং যে যে টার্ম গুলো দেখবে, দেখো অনেক অপশন থাকে, এটাকে একটা টেকনিক বলে দিই। 10 ইয়ার্স কোশ্চেন দেখতে গিয়ে অনেক অপশন দেখবে, যতজন আছে প্রত্যেকে মন দিয়ে শোনো, যতগুলো অপশন দেখবে প্রত্যেকটা অপশনের একটু একটু করে ডিটেলস জেনে নেবে। ধরো আমি একটা কোশ্চেন এক্সাম্পল দিচ্ছি যে এর মধ্যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের কোনটা অংশ নয়, তার মধ্যে অনেকের নাম দেওয়া আছে, তার মধ্যে একটা হবে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের অংশ নয়। তো তোমরা বাকি যে অপশন গুলো দেখছো সেগুলো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা কত সালে এসেছিল এবং তার একটুখানি ডিটেলসটা একটু পড়ে নেবে। সেটা ইউজ করতে পারো গুগলকে, বা তোমার যদি বই থাকে সেখান থেকে ফলো করে নিতে পারো। এতে করে কি হবে, একটা কোশ্চেন করতে গিয়ে তোমরা 4 রকম অ্যান্সার জেনে যাবে। ঠিক আছে, 4টে কোশ্চেনের অ্যান্সার জেনে যাবে। এইভাবে কোশ্চেন গুলোকে ডেভেলপ করো, আশা করি তোমাদের কোশ্চেন করতে কোনোদিন অসুবিধা হবে না। এরপরে হয়তো নেক্সট আবার আইসিটি কোনো একটা এক্সাম নেবেন স্যার, সেখানে তোমরা দেখতে পাবে যে কোশ্চেনটা তোমরা করতে পারছো। তো আমার যেটা মনে হয়েছে, আমার সেদিনকে কোশ্চেন করার সময় এটা মনে হয়েছে যে অনেক ছেলেই কোশ্চেন গুলো পরে যখন অ্যান্সার দেখবে তারা মনে করবে যে এইটা কোশ্চেনটা তো অ্যান্সার আমি জানতাম, আমার নিজের প্রিপারেশনে কিছুটা কম আছে। তো তোমরা একটুখানি ঠিকঠাক ভাবে প্রিপারেশন করো, আশা করি কমন জিনিসটা পাবে এবং স্যার, কোশ্চেনটা করতে পারবে। হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের সেকেন্ড পরীক্ষা যেটা নেওয়া হলো ওটা যদি আরেকবার নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। মানে অ্যাটলিস্ট এটা আমার মনে হয় যে যদি, হয়তো অনেকেরই মনে হবে যে এই পরীক্ষাটা যদি আরেকবার হতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তো আর স্যার নিশ্চয়ই শুনছেন, তো উনি চিন্তা ভাবনা করে নেবেন যদি হ্যাঁ, করতে মানে পারে। আমরা ঠিক। আমরা তাহলে মানে আরেকটু বেটার প্রিপেয়ার হতাম, মানে একটা সাবজেক্টের উপর টোটাল রেডি হচ্ছি। তো তো যদি হুম এটা হুম। মানে প্রপার ভিতটা না তৈরি হয় তাহলে খুবই অসুবিধে হয়ে যাবে।
ঠিক আছে, আর ওকে। হ্যাঁ স্যার, এটা আর এটা করলে আরেকটা সুবিধা প্রশ্ন হয় স্যার। ছিল। হুম, আর স্যার বলছি, ফার্স্ট ফার্স্ট নেটওয়ার্কিং সাইট মানে ওটা গুগল হবে না টুইটার হবে স্যার? নেটওয়ার্কিং সাইট কোশ্চেনে ছিল তো হ্যাঁ, আমি ফার্স্ট। ওটা এরকমই কিছু একটা ছিল, আমি গুগল করেছিলাম, সোশ্যাল তারপরে নেটওয়ার্কিং পরে সাইট দেখি ছিল, ওদের টুইটার হবে। পরে দেখলাম টুইটার 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 দিয়েছিল। ফার্স্ট নেটওয়ার্কিং সাইট নয় ওটা। তাই বলো, কোশ্চেন ও বলে শুনে তো আচ্ছা আমার আচ্ছা, অবাক হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাঁ সাইট। আমার মানে প্রপার মনে পড়ছে না, ওই জন্যই বললাম। স্যার কি করে হুম, টুইটার হয় গুগল কেন হবে না? টুইটার গুগল কোনোদিন নেটওয়ার্কিং সাইট নয়। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ইভেন ইউটিউব, ঠিক আছে? এগুলো সার্চ ইঞ্জিন। আর বাকিরা সার্চ ইঞ্জিন। আচ্ছা তো নেক্সট চ্যাপ্টারে ফিরে আসি, প্রত্যেকে এবার মন দিয়ে শোনো। পিডিএফ এ চলে আসো স্যার কোশ্চেনের আমার একটা রিভিউ। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমার ঠিক মনে পড়ছে না কোশ্চেনটা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, মানে ভিডিও ট্রান্সমিশন ওভার দ্য ইন্টারনেট দ্যাট লুকস লাইক ডিলেড লাইভ কাস্টিং ইজ কল্ড, এরকম একটা কোশ্চেন ছিল মনে হয়। ওটার অ্যান্সারটা স্যার কি হবে? আচ্ছা দাঁড়াও, আমাকে পিডিএফটা খুলতে দাও। আচ্ছা তোমাকে এটা এরকম ক্লাসের শেষে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমার নাম আমার মনে থাকলো, আমি তোমাকে ক্লাসের শেষে ডেকে আমি বলে দেবো অ্যান্সারটা, ঠিক আছে? আমাকে পিডিএফ খুলে পড়তে হবে তো, ঠিক আছে? Okay. আচ্ছা, ওকে। স্যার একটু তো দেখো, পরীক্ষার ব্যাপারটাও দেখবেন। হ্যাঁ বলে দেবো, পরীক্ষার ব্যাপারটাও বলে আরেকবার দেবো। যদি হতো তাহলে খুব হ্যাঁ ভালো। ঠিক আছে। থ্যাংক ইউ। তোমরা মনে হয় ওই লিঙ্ক থেকেই পরীক্ষা নিজেরা আবার স্পেশালি দিতে পারবে। আমার মনে হয় লিঙ্ক অ্যাক্টিভেট করাই থাকে, ওটা কোশ্চেন উড়ে যায় না। আচ্ছা দেখে নেবো আমি কি হয় আছে, ঠিক আছে? নেক্সট হ্যাঁ দেখো স্যার, লিংক করা পলিউশন। হবে, অ্যাক্টিভেট করা হবে, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করা করা থাকে থাকে, স্যার। নিজেরা এগে না এক্সাম দিতে পারবে, অসুবিধা কি আছে? অন্য আইডি খুলবে, ইমেল খুলবে বা অন্য আইডি দিয়ে করে নেবে, বাড়ির কারো ইমেল আইডি দিয়ে করে নেবে, এক্সাম দিয়ে নেয় তো বিষয়, বুঝতে পেরেছো? যারা এক্সামটা আবার এগেন দিতে যাচ্ছ, অন্য ইমেল আইডি দিয়ে লগ ইন করে করে এক্সাম দিয়ে নেবে, অসুবিধা কিছু হবে না। নাম নিজের একটা ছোটখাটো অন্য কোনো নাম দিয়ে দেবে, দিয়ে এক্সামটা দেওয়া নেই বিষয়। এরকম ভাবে এক্সাম দিতে পারো। আমরা তোমাকে একটা বলে দিই, যারা ধরো এক্সাম দিয়েছো, সেই এক্সামটা স্যাটিসফাই না, ইন ফিউচার আবার এক্সামটা দিতে চাইছো, তারা একটা অন্য ইমেল আইডি এবং একটা অন্য নাম বা নিজের নামটাই আবার বসিয়ে দিয়ে এক্সাম দিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু যেটা রেজাল্ট হয়ে যাবে সেটা প্রথম এক্সামটারই রেজাল্ট হয়ে যাবে, সেটাকেই রেজাল্ট মানা হবে। এটা যেন আবার কেউ মিসলিড করো না যে স্যার আমি পরের এক্সামটা দিয়েছি আমার রেজাল্ট এটা, এটাকে করতে চাও না। নিজেদের যদি কোনো কিছু প্রবলেম থাকে, অন্য ইমেল আইডি দিয়ে খুলে অন্য কোনোদিন এক্সামটা দিয়ে নিতে পারো, লিঙ্কটা অ্যাক্টিভেট করাই থাকে আছে আই থিঙ্ক। তো পলিউশন দেখো, পলিউশনের ডেফিনেশনটা একটু দেখে নিই আজকে। এবার ইস্যু গুলো পড়ে নিলাম, এরপরে পলিউশনে চলে আসি, শুনে নাও প্রত্যেকে। এরপর আর কারো প্রবলেম থাকলে সেটা শেষ কালে গিয়ে আলোচনা করবো। তো পলিউশন দেখো, পলিউশন তোমরা তো জানোই যে ডেফিনেশন কি হবে, যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত পলিউশন ইজ দ্য আনফেভারেবল অল্টারনেশন অফ আওয়ার এনভায়রনমেন্ট লার্জলি বিকাম বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ যেটা আমাদের হিউম্যান অ্যাক্টিভিটির কারণে যে সমস্ত জিনিস আনফেভারেবল, যেটা আমাদের নিজেদের পরিপ্রেক্ষিতে হয় না, অর্থাৎ ফেভার আমাদের সাপেক্ষে থাকে না, অর্থাৎ আমাদের নিজেদের পরিপ্রেক্ষিতে থাকে না, সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলোকেই আমরা পলিউশন সৃষ্টি করি। সেগুলো থেকে যেগুলো দেখো, আনডেসক্রাইবেবল চেঞ্জেস ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ আওয়ার এয়ার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার causing harmful effect on our life that our desirable species and cultural asset। আমাদের যে সমস্ত ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক রয়েছে, অর্থাৎ এয়ার, ল্যান্ড, ওয়াটার, এগুলো সমস্ত জিনিসকে কি করে, কন্টামিনেট করে, ক্ষতি করে। তো এটাই হচ্ছে পলিউশন। পলিউশন মিনস অ্যাডিশন অফ এনি ফরেন মেটেরিয়ালস। ফরেন মেটেরিয়ালস মিন যেগুলো ইনঅর্গানিক, অর্গানিক মেটেরিয়ালস আছে, সেটা কেমিক্যালি, যেগুলো আমরা জানি যে কেমিস্ট্রি যারা পড়েছো প্রত্যেকেই পড়ে থাকবে, যে যারা ভালোভাবে কেমিস্ট্রিকে জানো, যে অনেক ইনঅর্গানিক আছে, অর্গানিক মেটেরিয়ালস আছে। তো সেগুলো আমাদের কি করে, ক্ষতি করে। বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল, এই যে রেডিওলজিক্যাল টার্মসটা সবসময় অ্যাটমিক বা অ্যাটম জাতীয় জিনিস থেকে হয়, সেটা অ্যাটমিক এনার্জি থেকে যে সমস্ত রেডিও অ্যাক্টিভ এজেন্ট গুলো আমাদের পরিবেশে আছে। যেমন জাপানে অনেক সুনামি হয় এবং সেখানে যদি যে সমস্ত অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, অর্থাৎ তারা পরমাণু থেকে যে সমস্ত বিদ্যুৎ তৈরি করে, তো সেই সুনামির কারণে তাদের বিদ্যুৎ সেন্টার গুলো বারবার ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার ফলে তাদের কি হয়, দেশের মধ্যে অ্যাটমিক রেডিয়েশন ছড়িয়ে পড়ে। এবার যদি জাপানে সেটা ছড়িয়ে পড়ে, সেটা সেই রিজিয়নে সেটা স্তব্ধ থাকে না, সেটা পার্শ্ববর্তী দেশকেও হ্যাম্পার করে, তাহলে এটা রিজিওনাল ইস্যু হয়ে গেল। তো এটা রেডিওলজিক্যাল কন্টামিনেশন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের। তো এরকমই অনেক দেশের আছে, যেমন রাশিয়াতে একটা জায়গায় আছে প্রায় কয়েক একর জায়গা শুধুমাত্র
অ্যাটমিক প্লান্ট নষ্ট হওয়ার জন্য সেখানে রেডিয়েশন ছড়িয়ে আছে বলে সেই জায়গাকে কোনোভাবেই সেখানে বাসযোগ্য করা যায়নি এবং সেখানে বহু লোকের মৃত্যু হয়েছিল। তো এগুলো এরকম ব্যাপার। জাপানে অ্যাটমিক বোম ফেলা হয়েছিল, এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো। সেই বোমের ফলে সেই একটা হিরোশিমা আর নাগাসাকি শহরের এখনো পর্যন্ত যে সমস্ত বর্ন বেবি জন্মায় বা নতুন বেবি জন্মায় তারা অনেকেই বিকলাঙ্গ জন্ম নেয়। তো এইগুলো হচ্ছে একটা রেডিওলজিক্যাল অ্যাক্টিভিটির কারণে পরিবেশকে নষ্ট করা হয়েছে। তো এই হচ্ছে পলিউশনের ব্যাপার। তো এবার দেখো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট আমরা তিনটে ভাগ করে নেবো আজকেই, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল আর ল্যান্ড পলিউশন, তিনটে ভাগ নিয়ে আজকে আলোচনা করব। আর পলিউটেন্ট হিসাবে যে সমস্ত ছোট ছোট পার্টিকেল বা যে সমস্ত ছোট ছোট জিনিস, এইগুলোর মধ্যে যেমন রেডিও অ্যাক্টিভ পলিউশন, এটা বাই এয়ার ছড়ায়, তো এয়ার পলিউশনের মধ্যে রেডিও অ্যাক্টিভ পলিউশন পড়ে। এটার মেন রিজন হচ্ছে অ্যাটম। তো সেটার জন্য এটাকে আমরা কি পলিউটেন্ট হিসাবে রেখেছি, যেই পলিউটেন্টের কারণে রেডিও অ্যাক্টিভ হয়। সোয়েজ পলিউশন বাই ওয়াটার ছড়ায়, অর্থাৎ সোয়েজ মানে হচ্ছে যে সমস্ত খাল বা তোমার নর্দমা এই সমস্ত দিক দিয়ে যারা যে সমস্ত জল সমুদ্রে কিংবা নদীতে গিয়ে মেশায় সেটা থেকে সোয়েজ পলিউশন হয়, তো সেটা ওয়াটার পলিউশনের ভাগ। পেস্টিসাইড পলিউশন বা বায়োসাইড পলিউশন, এটাও ওয়াটার পলিউশনের ভাগ। নয়েজ পলিউশন একটা আলাদা পলিউশন, কিন্তু এটা আমাদের বাই এয়ার সাউন্ডটা যেহেতু ট্রাভেল করে, তোমরা নিশ্চয়ই জানো যে সাউন্ড এয়ার থ্রু ট্রাভেল করে। আর যদি স্পেসেতে যাই আমাদের সেখানে সাউন্ড ট্রাভেল করে না, সেই কারণে আকাশে যত কিছু তারা নক্ষত্রদের মধ্যে বিস্ফোরণ হয় বা কোনো কিছু হয় সেটার জন্য সেটা আমরা পৃথিবীতে শুনতে পাই না। যদি পৃথিবীর বাইরে এয়ার থাকতো তাহলে যেখানে আমরা এয়ারকে কাটিয়ে স্পেসেতে গিয়ে যে সমস্ত অ্যাক্টিভিটি হতো বা যে সমস্ত তারাদের মধ্যে কলিশন হতো বা কোনো গ্রহের সঙ্গে গ্রহের কলিশন হতো, সেই সমস্ত যে সাউন্ড আমরা পৃথিবীতে শুনতে পেতাম। তো নয়েজ পলিউশন এরকম একটা ব্যাপার যেটা এয়ার থ্রু ট্রাভেল করে, এটা এয়ারের মধ্যে পড়ে। থার্মাল পলিউশন, প্লাস্টিক পলিউশন, এগুলো সমস্ত কিছু সয়েলের মধ্যে আসে। থার্মাল পলিউশন তোমার হচ্ছে যে থার্মাল অ্যাসেস বা থার্মাল পলিউশনের যে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে থার্মালি যে সমস্ত জিনিস অ্যাস বা বলতে পারো ছাই গুঁড়ো যেগুলো আমাদের এয়ার থ্রু পৌঁছে যায়। প্লাস্টিক পলিউশন আমাদের সয়েলে গিয়ে পৌঁছে যায়। আর পেস্টিসাইড পলিউশন, এটাও সয়েল পলিউশনের মধ্যে আসে। তো এগুলো আমি কিছু কিছু কন্টামিনেটেড যে সমস্ত পলিউটেন্ট এগুলোর ভাগগুলো দেখিয়ে দিয়েছি, যাতে কারো কিছু পলিউশনের ক্ষেত্রে মনে না হয় যে স্যার এটা তো পড়ার নেই বা কোনো কিছু পড়ানো হয়নি। এগুলো দেখিয়ে দেওয়ার এই কারণে যে এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন বা সয়েল পলিউশন পড়লে তাদের মধ্যে এইগুলোও চলে আসে। এবার দেখো টাইপ অফ এয়ার পলিউশন রেখেছি। Depending upon generation of the different air pollutant, they are grouped as primary pollutant and secondary pollutant. দুটো ধরনের pollutant কে রেখেছি এখানে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে 5টা মেজর পলিউশন আছে, যারা 90% অফ দ্য ওয়ার্ল্ড পলিউশন এয়ার পলিউশনের জন্য সব থেকে বেশি দায়ী। তো এটাকে প্রত্যেকে নজর দেবে, প্রত্যেকে এটাকে ভালোভাবে বুঝবে যে 5টা মেজর কারা প্রাইমারি পলিউটেন্ট রয়েছে যেটা গ্লোবাল ইস্যু দাঁড় করিয়েছে। অর্থাৎ তোমরা এই শুরুতেই পড়লে আমার কাছে রিজিওনাল, গ্লোবাল এন্ড লোকাল, তো এটা হচ্ছে 90% গ্লোবাল ইস্যু। তো সেখানে 5টা মেজর আছে, তার মধ্যে হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটার কেমিক্যাল নেম হচ্ছে সিও। তো তোমাদের এক্সামে কার্বন মনোক্সাইড না লিখে সিও লিখে দিতে পারে, অ্যাকচুয়ালি এরকম লেখে না, কোনো কারণে লিখে দিতেই পারে শুধুমাত্র সিও। তো তখন তোমাদের এই টার্মসটা মনে রাখতে হবে যে কেমিক্যাল নেমটা কি, সিও, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে কালারলেস হয়, আর এটা অর্ডারলেস এন্ড টেস্টলেস গ্যাস। এটা একটা গ্যাস, তোমরা জানো সিও কার্বন মনোক্সাইড, কেমিক্যালি ইনসার্ট আন্ডার দ্য নর্মাল কন্ডিশন টেম্পারেচার এন্ড প্রেসার। তো এটা কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস গ্যাস, যেটা কেমিক্যালি তৈরি হয়, যেটা আমাদের নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারই দেখা যায়, নর্মাল টেম্পারেচার প্রেসারই এই গ্যাসটা তৈরি হয়। তো দেখো সোর্স কোথা থেকে আসে, অর্থাৎ কোথা থেকে জন্ম হয়, দেখে নাও। ন্যাচারাল প্রসেস সাচ অ্যাজ ভলকানোস, ন্যাচারাল গ্যাস এমিশন, এখানে তো আমাদের কোনো হাত নেই ভাই। তেমন দেখো ন্যাচারাল প্রসেস, যেমন আমাদের ভলক্যানিক এরাপশন হয়, আমাদের দেখবে অনেক ভলকানো আছে যেটা আগ্নেয়গিরি বলে। আমাদের তো পৃথিবীর এখনো সেন্ট্রাল পার্ট অর্থাৎ কোর, যেটা কেন্দ্র বলতে পারো, সেই জায়গাটা আমাদের এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি। পৃথিবীর আউটার লেয়ার ঠান্ডা হচ্ছে যেখানে আমরা বসবাস করি, কিন্তু পৃথিবীর ইনার লেয়ার, পৃথিবীর মাটির তলায় অনেক গভীরে, সেখানে এখনো ভলকানো রয়েছে, সেখানে এখনো ঠান্ডা হওয়ার প্রসেসিং চলছে। তো
সেই ভলক্যানিক এরাপশন আমাদের কি হয়, মাঝে মাঝে জমিতে বা আমাদের পৃথিবীর বাইরে এসে পড়ে, যখন সেখানে প্রেসার সৃষ্টি হয় সেটা আমাদের বাইরে চলে আসে। তো ভেতরে কোনো কিছু আগুন জ্বললে সেটা একটা গ্যাসের প্রেসার তৈরি করে, জানো? যে ধরো আমাদের ঘরের মধ্যে কোনো একটা এরিয়াতে যদি আমরা আগুন জ্বালাই, সেটা থেকে একটা গ্যাস জেনারেট হয় এবং ঘরটা যদি টোটালি সবকিছু বন্ধ থাকে, সেই গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সেটার একটা গ্যাসের প্রেসার তৈরি হচ্ছে আমাদের সেন্টার অর্থাৎ কোরেতে পৃথিবীর। তো সেই গ্যাসের এমিশনটা আমাদের বাইরে চলে আসে, আর তার মধ্যে সব থেকে বেশি কি থাকে, কার্বন মনোক্সাইড থাকে। এটা প্রত্যেকে খেয়াল করো যে এটা ন্যাচারাল প্রসেস, কিন্তু এটা আমাদের এয়ারকে ক্ষতি করছে। নেক্সট দেখো, ইলেকট্রিক্যাল ডিসচার্জ ডিউরিং ক্লাউড ফর্মিং, সিড জার্মিনেশন, মার্চ গ্যাস প্রডিউস এটসেট্রা। তো দেখো, যখন ইলেকট্রিক্যাল ডিসচার্জ থাকে, যখন ক্লাউডে যখন ধাক্কা লাগে, সেই সময় যে ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি হয়, সেই স্পার্কের কারণেও অনেক সময় CO2 ভেঙে CO তৈরি হয়। এটাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে স্যার কি করে সেখানে CO তৈরি হচ্ছে। তো আমরা বলে দিই, CO2 মানে হচ্ছে কার্বনের দুটো ভাগ এবং অক্সিজেনের একটা ভাগ। এই CO মানে কার্বনের একটা ভাগ এবং অক্সিজেনের একটা ভাগ। সেখানে CO2 মানে কার্বনের একটা ভাগ, O2 দুটো ভাগ থাকে। তো যখনই ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি হয়, তো একটা O2 ভেঙে গেলেই সেখানে কি তৈরি হয়েছে, কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। যেটা ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে, সেই সময় আমাদের বাতাসে থাকা CO2-র ফলে সেই সময় গ্যাস প্রোডাকশন হয়ে যাচ্ছে, যেটা অ্যাটমসফিয়ারে কন্ট্রিবিউট করছে। তারপর দেখো, ট্রান্সপোর্টেশন কন্ট্রিবিউট 64% CO ইন দ্য ইয়ার। আমরা যে সমস্ত ফুয়েল জ্বালানি ইউজ করি, সেটা পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। তো যখনই এই পেট্রোল বা ডিজেল তোমার কি হয়, আনবার্ন থাকে, অর্থাৎ পুরোপুরি যখন বার্ন হয় না, অর্থাৎ জ্বলে না, সেই সময় ট্রান্সপোর্টেশনের 64% CO আমাদের বাতাসে পৌঁছে যায়। ফরেস্ট এগ্রিকালচার বার্নিং, আগুন জ্বালালে বা ফরেস্টে আগুন জ্বললে সেখানে 17% CO পাওয়া যায়। ইন্ডাস্ট্রিতে তোমার 9.6% CO পাওয়া যায় ইন্ডাস্ট্রির কারণে। তো এইগুলো হচ্ছে মেন রিজন যেখান থেকে আমরা CO কে পেতে পারি। এফেক্ট কি হয়, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড কে, আমাদের শরীরে এটা যদি ইনহেল করি, আমাদের অক্সিজেন ক্যাপাসিটি, অর্থাৎ ব্লাডের মধ্যে যে অক্সিজেন নিই আমরা, ব্লাড থ্রু যে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে চারিদিকে সমস্ত অঙ্গে পৌঁছে যায়, সেটাকে কমিয়ে দেয়। অর্থাৎ CO কে যদি আমরা নিই, সেটা কি হয়, অক্সিজেন ক্যারি ক্ষমতাটাকে কমিয়ে দেয়। এর মধ্যে হিমোগ্লোবিন ফর্মিং বা আমাদের যে হিমোগ্লোবিন তৈরি হয়, তারপরে যে সমস্ত গ্ল্যাডিনেস, লেজিনেস, এক্সিউশনস, এগুলো আমাদের শরীরে দেখা দিতে পারে। লেজিনেস চলে আসে, গিডনিনেস চলে আসে, এগুলো হচ্ছে আমাদের শরীরে সমস্ত সৃষ্টি করে। আচ্ছা দেখো, ভিশন কজ অর্থাৎ চোখে দেখতে পাওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। আর অ্যাসফাইজাইটের মতো ডেঞ্জারাস রোগ তৈরি করে দিচ্ছে আমাদের, যেটা ফ্যাটাল আর হিউম্যান লাইফকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এটা এক ধরনের ডেঞ্জারাস রোগ, যেটা আমাদের শরীরের কি করে, নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। অর্থাৎ আমরা এটা জানি, যদি কোনো কারণে CO কে আমরা একটা টাইম আছে, সেই টাইম ডিউরেশন পর্যন্ত আমরা ইনহেল করতে থাকি, তো আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো এই কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমাদের নিজস্ব পরিবেশ থেকে কমাতে গেলে নিজস্ব কার্বন এমিশনকে কমাতে হবে। আমাদের পৃথিবী থেকে যে সমস্ত ন্যাচারাল প্রসেস আছে, সেগুলো তো আমরা বন্ধ করতে পারবো না। অর্থাৎ ভলক্যানিক এরাপশন তো বন্ধ করা যাবে না, এগুলো ন্যাচারাল প্রসেস। বা থান্ডারস্টর্ম বা মেঘের মধ্যে যে বিদ্যুতের কারণে যে কার্বন এমিশন হয়, CO এমিশন হয়, সেটাকেও বন্ধ করা যাবে না। কিন্তু আমরা নিজেদের হাতে যেগুলো রয়েছে, যেমন ফুয়েল কনজাম্পশন কম করতে পারি, ফসিল ফুয়েলকে জ্বালানো কম করতে পারি, বা এমন ফসিল ফুয়েলকে ইউজ করতে হবে যেখানে সম্পূর্ণ যাতে বার্ন হয়। যেমন আমাদের এখন অনেক মডেল আছে, তোমরা প্রত্যেকেই শুনে থাকবে, BS3, BS4 এবং BS6 এখন রিসেন্ট চলছে। এই BS3, BS4 এন্ড BS6 যেটা এখন রিসেন্ট চলছে, এগুলো হচ্ছে একটা কার্বন এমিশন নর্মস। এখানে কি করা হয়, যত কম পরিমাণে কার্বনকে ধোঁয়া হিসাবে বেরোবার কম রাখা হচ্ছে, সেগুলোকে লক্ষ্য রাখা হয়। BS3 তে কার্বন এমিশন হয়তো 100% ছিল, সেখানে BS4 তে এসে 50% করা হয়েছে, এবং BS6 এ এসে সেটাকে 10% করা হয়েছে। এই হচ্ছে ভাগ, যেটা BS3, BS6 এন্ড BS4 এগুলোকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো প্রত্যেক গভর্নমেন্টকে কি নজর রাখতে হবে, যত পুরনো মডেলের গাড়ি আছে যার ফলে ধোঁয়া বেশি নির্গত হয় বা কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হয়, তো কার্বন মনোক্সাইড বেশি নির্গত হয়, তো সেই কারণে সেটাকে বন্ধ করে দিতে হবে, যাতে আমাদের
গাড়িগুলো থেকে এমিশন কম হয় এবং সেখান থেকে আমাদের পরিবেশে নষ্ট না হয়। এরপরে দেখো নাইট্রোজেন অক্সাইড, এটাকে 2NO বলা হয়, তাকে NO N+O2, এর যে নিচে একটা ফর্মুলা দিয়েছি দেখে নাও। 1210 থেকে 1265 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি আমরা এটাকে করি, তো সেখানে আমাদের 2NO ফর্ম হচ্ছে এবং 2NO থেকে অক্সিজেন মিশছে 2NO2। এই ফর্মুলাতে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে, সরি, নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে। তো এখানে এটা একটা গ্রুপ, তোমরা দেখে নাও, এটা পসিবল অক্সাইড নাইট্রোজেন NO, NO2 এবং N2O প্রাইমারিলি ইনভলভ ইন দ্য এয়ার পলিউশন। এটা এয়ার পলিউশনের জন্য দায়ী এরা। তো এখানে ফরমেশনটা দিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হচ্ছে। যখনই N2 সঙ্গে অক্সিজেন মিশছে 1200 থেকে 1265 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তখনই 2NO তৈরি হচ্ছে, এটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। এবং NO2 যখন, সেই NOটা যখন ধোঁয়া হিসাবে ইন্ডাস্ট্রি থেকে বেরোয়, সেটা আমাদের পরিবেশের অক্সিজেনের সাথে মিশে 2NO2 তৈরি হয়। অনেকে নজর দাও, 1210 থেকে 1265 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের পরিবেশের টেম্পারেচার নয়। কেউ যেন মনে করো না যে এটা পরিবেশে তৈরি হয়। এই 1210 থেকে 1265 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে যখন গ্যাসটা বেরোয়, NO হিসাবে গ্যাসটা বেরোয় এবং NO থেকে অক্সিজেন বাইরের পরিবেশে মিশে 2NO2 তৈরি হচ্ছে, যেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। ঠিক আছে, আশা করি এখানটা বুঝতে পেরেছো নাইট্রোজেন অক্সাইড কিভাবে তৈরি হচ্ছে। এরপরে আমরা সোর্স চলে আসবো। সোর্সের মধ্যে দেখো 77% হিউম্যান নাইট্রোজেন অক্সাইড এমিশন। এটার কারণই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, ফসিল ফুয়েল, কম্বাসন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, প্রাইমারি কজ অফ ইনক্রিজ ইন নাইট্রাস অক্সাইড। এই যে 2NO টা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এবং কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ার, যেটা অ্যাটমসফিয়ারে এসছে, আমি প্রথমেই শুরুতে বলে দিয়েছি যে অ্যাটমসফিয়ার মানে অক্সিজেন, যেখানে আমাদের অক্সিজেন আছে, সেখানে 77% হিউম্যান নাইট্রাস অক্সাইড এমিশন অ্যান্ড আদার্স ইনক্লুডেড বায়োমাস বার্নিং 10%। বায়োমাস বার্নিং মিনস আমরা যেরকম প্লাস্টিক বা গাছ জ্বালাচ্ছি, এগুলো হচ্ছে বায়োমাস বার্নিং বলে। অ্যাটমসফিয়ারিক ডিপোজিশন 9%। এগুলো সমস্ত কিছু মিলে কি হচ্ছে, একটা সোর্স সৃষ্টি করছে, যেটা অক্সিজেনের সাথে মিশে NO2 তৈরি করছে, নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে। এর মধ্যে পার্সেন্টেজ রেখে দিয়েছি, এগ্রিকালচারে কত, লাইভস্টক মেজারে কত 42%, ফার্টিলাইজারে কত 4. আচ্ছা এটা দেখো 4.5 মিলিয়ন টনস নাইট্রোস অক্সাইড কেমিক্যাল রিঅ্যাকশন in the atmosphere produce a significant amount nitrous oxide emission. এটা দেখো 4.5 মিলিয়ন টনস, এটা নাইট্রাস অক্সাইড এখন আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন তৈরি হয় বিভিন্ন গ্লোবাল রিজনে। এফেক্ট কি ফেলে দেখা যাবে, এফেক্টটা পড়ে নিই। সিওর মতো নাইট্রাস অক্সাইড অলসো কম্বাইন উইথ আ হিমোগ্লোবিন, আমাদের যে রক্তের হিমোগ্লোবিন, এটা আমাদের সঙ্গে মিশে কি করে, অক্সিজেন ক্যাপাসিটিকে কমিয়ে দেয় বা অক্সিজেন বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটাকে কমিয়ে দেয় আমাদের ব্লাডেতে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমি সোর্স বা এই জাতীয় জিনিসগুলো বলছি, এখান থেকে পয়েন্ট বানিয়ে নেবে। পয়েন্টটা কি বানিয়ে নেবে, কোথা কোথা থেকে এগুলো সৃষ্টি হয়, যেমন ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এগুলো অত বেশি মনে রাখা দরকার নেই, কত পার্সেন্ট কোথা থেকে আসছে। কোথা থেকে জন্ম নিচ্ছে সেটাকে মনে রাখবে, ইন্ডাস্ট্রি থেকে জন্ম নিচ্ছে, এগ্রিকালচার, বায়োমাস বার্নিং, অ্যাটমসফিয়ারিক ডিপোজিশন, এগুলো থেকে জন্ম নিচ্ছে, এটাকে মনে রাখবে, কিন্তু পার্সেন্টেজ মনে রাখা দরকার নেই। ঠিক আছে, তো এখানে অতটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, পার্সেন্টেজ কোনো অত মনে রাখতে হয় না, পার্সেন্টেজ পরীক্ষাতে অত আসছে না, কারণ এগুলো বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়ে থাকে। আজকে যেটা 42% সেটা কালকে 65% চলে যেতে পারে, এটা কেউ বলতে পারে না। যেদিনকে এক্সাম দিচ্ছে সেটার পার্সেন্টেজ হয়তো অন্যরকম আছে। তো এগুলোর চেঞ্জেস এর কারণে এগুলো কোশ্চেন আসে না, কিন্তু কি কোথা থেকে আসে সেই সোর্স গুলোকে জিজ্ঞাসা করে। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটার এফেক্ট কে মনে রাখবে, এই এফেক্ট গুলো থেকেই কোশ্চেন ম্যাক্সিমাম আসে, যে এই কারণে এর এফেক্টটা কি কি হয়, সেখানে অপশন দেওয়া থাকবে, তোমাকে একটা অপশন ঠিক করতে হবে যে এই কারণে এইগুলো হতে থাকে। তো এনো কি করে টক্সিক হয়ে থাকে, টক্সিক মিনস যেটা হচ্ছে বিষ জাতীয় জিনিস, সেটা আমাদের পরিবেশকে নষ্ট করছে। আর NO2 আরো টক্সিক। এই যে এনোটা ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে, এই যে ফর্মুলাতে আমরা দিয়েছি 1210 থেকে 1265 মধ্যে এনো বেরোচ্ছে, এটা তো টক্সিক, আবার অক্সিজেনের সঙ্গে মিশে আরো টক্সিক তৈরি হচ্ছে। তো মডারেট টক্সিক মিনস হালকা বিষাক্ত, এবং তার থেকে বেশি টক্সিক NO2, এটা যেটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসার পর অক্সিজেনে মিশছে, এটা কি করে, লাংস কে ক্ষতি করে, আমাদের লাংস কে, ব্রঙ্কাইটিস রোগ লাংসে যে হয় সেটাকে ক্ষতি করার জন্য এটা দায়ী। এফেক্টটা পড়ে নিলাম।
তারপরে দেখো সালফার অক্সাইড SO2, SO2ও সালফার ডাইঅক্সাইড এন্ড সালফারাস অক্সাইড ট্রাইঅক্সাইড, তিন ধরনের জিনিস আছে, সালফার ডাইঅক্সাইড SO2 সালফারাস অক্সাইড, এরা তৈরি হচ্ছে কালারলেস গ্যাস, এটা দেখাই যায় না, যেহেতু কালারলেস, কোনো কালার হয় না। পাঞ্জেন্ট এবং সাফোকেশন অর্ডার, এটা সাফোকেশন করে, অর্থাৎ আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য প্রবলেম সৃষ্টি করে, সাফোকেশন এটা অর্ডার। যে কোনো এয়ার পলিউশন আমাদের নিঃশ্বাসের একটা বড় ভূমিকা তৈরি করে। এগুলো কোথা থেকে হচ্ছে? ভলক্যানিক অ্যাক্টিভিটি, এটা তো আমরা বলেছি ন্যাচারাল রিসোর্স, যেটা ভলকানো থেকে বেরোয়। কেউ কিছু বলছো? তো ভলক্যানিক অ্যাক্টিভিটি এটা থেকে তৈরি হচ্ছে। 2 নম্বর দেখো, যে এমিশন, ভলক্যানিক এমিশন হলো সালফার ডাইঅক্সাইড অলসো প্রেজেন্ট ইন মোটর ভেহিকেল এমিশন। আমাদের যে মোটর ভেহিকেল, আমরা মোটরসাইকেল বা গাড়ি এ সমস্ত ইউজ করি, সেখান থেকেও রিসোর্স থেকে, সেটাও একটা সোর্স, সেখান থেকে বের হয়। এফেক্ট কি কি করছে দেখো, ব্রেথ কজ তো হবেই, আমাদের শর্টনেস অফ ব্রেথ কজ, কাফিং হবে, কাশি হচ্ছে, এগুলো থ্রোট নোজ ইরিটেশন হবে, এগুলো তো হয় যে কোনো এয়ার পলিউশন, আমি বললাম যে এগুলো আসেই। 10 to 15 মিনিটস ব্রেথিং এর পরে আমাদের একটা মোস্ট প্রবাবলি চান্স থাকে যে আমরা অনেক রকম প্রবলেমে পড়তে পারি, যে লেখাই আছে 10 থেকে 15 মিনিট। তারপরে সালফার ডাইঅক্সাইড কম্বিনেশন এন্ড ওয়াটার এয়ার সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই যে অ্যাসিড রেন হয়, অনেকে জিজ্ঞেস করো যে স্যার অ্যাসিডটা তৈরি হচ্ছে কি করে, এখানে লিখিয়ে দেওয়া আছে দেখো, সালফার ডাইঅক্সাইড কম্বিনেশন উইথ ওয়াটার এন্ড এয়ার ফর্ম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ বাতাসে যখন সালফারটা মিশছে, সেখান থেকে বৃষ্টির জল এবং থান্ডারস্টর্ম, অর্থাৎ যেটা ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি হচ্ছে, সেটা একটা কি করছে, একটা কেমিক্যাল ল্যাবরেটরির মতো ফাংশন সৃষ্টি করে দিচ্ছে এয়ারেই। এবং তার ফলে কি হচ্ছে, সালফার এবং অক্সিজেন মিশে, বা সালফার বা অন্যান্য গ্যাস মিশে, তার সঙ্গে জল মিশে একটা অ্যাসিড তৈরি করে, যেটা অ্যাসিড রেন বলা হয়, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। দেখো এগুলো মেন কম্পোনেন্ট অ্যাসিড রেনের জন্য। plant sensitive high concentration of sulfur dioxide and sulfur chlorolysis, metabolic inhibition, এগুলো সমস্ত কি হচ্ছে, প্ল্যান্ট ডেথের জন্য দায়ী। তো এই জন্য এগুলো সালফার আর তোমার সালফার অক্সাইড যেগুলো আছে, সেগুলো এক একটা রিজনের এক একটা রকমের অ্যাসিড রেন সৃষ্টি করে, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। এরপরে দেখো নেক্সট আসে হচ্ছে হাইড্রোকার্বনস এর মধ্যে তোমরা, এটা হচ্ছে ভোলাটাইল মেটাল হয়, আর এই মেটালটা কি করে, পলিউশন সৃষ্টি করছে। কমনলি হাইড্রোকার্বনস নামেই জানি আমরা। এগুলোর মধ্যে কারা কারা আছে দেখো, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, টাইপেন্স, এগুলো হচ্ছে তাদের মেন হাইড্রোকার্বন বডিজ, এরা আছে, এগুলোকে নিয়েই তৈরি হয়। তোমাদের এই নামগুলো খালি মনে রাখতে হবে, কোন কোন হাইড্রোকার্বনের মধ্যে কোন কোন গুলো পড়ে। নিজে কোশ্চেন দিতে পারে যে নিচের মধ্যে কোনটি হাইড্রোকার্বন বা কোনটি হাইড্রোকার্বন নয়, তার মধ্যে এই নামগুলো থাকতে পারে বা নাও থাকতে পারে। তো যদি নামগুলো না থাকে, তার মানে তারা হাইড্রোকার্বন নয়। আর যদি মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, ট্রাইপেন্স এগুলো থাকে, তার মানে এরা হাইড্রোকার্বন আছে। এগুলো কোথা থেকে আসে দেখো, গাছরা লার্জ কোয়ান্টিটি হাইড্রোকার্বনস অ্যাটমসফিয়ারে দেয়। হাইড্রোকার্বন গাছের ভূমিকা আছে, গাছে দেয়, কিন্তু যত বেশি সংখ্যক আমাদের পরিবেশে যে সমস্ত রিজন কারণে এয়ার পলিউশন হয়, সেখানে ন্যাচারাল কজ গুলো খুব কম, অর্থাৎ তার মাত্রাটা কম। কেউ যদি মনে করে স্যার ন্যাচারালি তো আমাদের পরিবেশ দূষিত হয়, আমি বলবো তার থেকে বেশি পরিমাণ আমাদের সাধারণ মানুষ বা আমরা নিজেরা করে থাকি। তো অ্যানারোবিক ডিকম্পোজিশন অর্গানিক ম্যাটার ব্যাকটেরিয়া প্রডিউস বাই হাইড্রোকার্বন। তো অ্যানারোবিক ডিকম্পোজিশন যেগুলো হয়, সেগুলো অর্গানিক কারণে, ব্যাকটেরিয়ার কারণে, সেটাও হাইড্রোকার্বন তৈরি করে। ট্রিটমেন্ট, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন ফসিল ফুয়েলস, এগুলো আমাদের হাইড্রোকার্বন তৈরি করছে। এগুলো তাদের কারণে আমাদের ফসিল ফুয়েল, ইন্ডাস্ট্রিয়াল, বায়োলজিক্যাল প্রসেস, যে সমস্ত জিনিস আমাদের বাকি অন্যান্য কজ গুলো বা সোর্স গুলো থেকে এসছে, সেটাও আমাদের এখানেও আছে। ফসিল ফুয়েল মেইনলি, ম্যাক্সিমাম সোর্স এগুলোই। তোমরা যদি এক দুটো সোর্স কে ভালো করে বুঝে নাও, বাকি সোর্স গুলো সেম। মাইনিং প্রসেস, যখন কোল ইন্ডাস্ট্রি বা অয়েল ইন্ডাস্ট্রি, যেখান থেকে তেল তৈরি হয়, মাইনিং করি আমরা, যেখান থেকে খনিজ জাতীয় জিনিসগুলো উৎপাদন নিই, তো সেখানেও আমাদের হাইড্রোকার্বনস জেনারেট হয় অথবা তৈরি হয়। আচ্ছা, প্রোডাকশন অফ ওয়েল, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন অফ লিকুইড ফসিল ফুয়েল, এই যে যেমন আমি বললাম মাইনিং করতে গিয়ে কোলের কথা বললাম, তার সঙ্গে লিকুইড ফসিল ফুয়েলের কথাও বললাম, সেখানেও এটা আছে, যেখানে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। আচ্ছা, সব থেকে বেশি রিসোর্স এটাকে মনে রাখবে যে আমাদের অয়েল মাইনিং করতে গিয়ে, অর্থাৎ তেল, খনিজ তেল, লিকুইড অয়েল,
উৎপাদন করতে গিয়ে এখানে হাইড্রোকার্বন এমিশন সব থেকে বেশি হয়। 5 নম্বর পয়েন্টটা প্রত্যেকে ভালো করে পড়ে নেবে, আই থিঙ্ক এটা 5 নম্বর পয়েন্টই হবে। তো 4 নম্বর কি 5 নম্বর পয়েন্ট হবে, তো এটাকে ভালো করে পড়ে নেবে। ম্যাক্সিমাম হাইড্রোকার্বন সেখান থেকে জেনারেট হয়। তো এটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম, এবং সেখান থেকে আমাদের ইস্যু গুলো তৈরি হচ্ছে হাইড্রোকার্বন তৈরি হওয়ার। এরপর আমরা এফেক্টটাকে পড়বো। এফেক্ট, হ্যাঁ এফেক্ট দেখে নাও। হাইড্রোকার্বনে কি হয়, হাই কনসেন্ট্রেশন অফ দ্য কার্সিনোজেনিক অ্যান্ড ফর হার্মফুল লাংস। এখানে লাংসের তো প্রত্যেকই রিজনে এয়ার মানে হচ্ছে লাংসে সবার আগে এফেক্ট ফেলে, আমরা তো নিঃশ্বাস লাংস থেকেই নিই, তো লাংস এর প্রবলেমটা সব থেকে বেশি আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন লাইক বেনজেন tolerance more than dangerous inhale of their vapor cause the irritation of the mosquitoes membrane inside of the concentration hydrocarbon। অর্থাৎ দেখো এটা একটা আমাদের ডেঞ্জারাস সৃষ্টি করছে, সেটা হচ্ছে ভেপারটা। এই ভেপার কি করছে, মেমব্রেন, আমাদের যে কোষের মেমব্রেন আছে বা সেই জাতীয় জিনিস, সেগুলো আমাদের কি করছে, মিউকাস তৈরি করে দিচ্ছে, মেমব্রেন তৈরি করা বন্ধ করে দিচ্ছে, যার ফলে আমাদের ইরিটেশন হয়, অর্থাৎ অসুবিধার সৃষ্টি হয়। আমরা বুঝতেই পারি না যে কি করে প্রবলেম তৈরি হয়। এবং কাপ কাপ মানে হচ্ছে কাশি থ্রু আমাদের সেই জিনিসগুলো থাকে মেমব্রেনের কাশির যে লেয়ার তৈরি করে আমাদের লাংসে, এর ফলে আমাদের কি হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। হাইড্রোকার্বন রিয়াক্ট নাইট্রোজেন অক্সাইড প্রডিউস দ্য ফটোকেমিক্যাল স্মগ। আচ্ছা, ফটোকেমিক্যাল স্মগ অর্থাৎ ধোঁয়া সৃষ্টি করে, কুয়াশা সৃষ্টি করে, যেটা চোখে জ্বালা জ্বালা করে, নাকে জ্বালা জ্বালা করে, গলায় জ্বালা জ্বালা করে। প্ল্যান্ট এক্সপোজ হাই লেভেল অফ হাইড্রোকার্বন ডিসপ্লে ইয়েলিং অফ ইয়োর লিভস। যদি বেশি পরিমাণে হাইড্রোকার্বন আছে, জানি আমরা প্ল্যান্ট হচ্ছে সবুজ পাতা দিয়ে তাদের খাদ্য তৈরি করে, কিন্তু বেশি হাইড্রোকার্বন রিলিজ হলে সেখানে কি হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়। যেখানে গাছের পাতা হলুদ হয়ে যায় তার মানে সেখানে বেশি হাইড্রোকার্বন আর এমিশন হচ্ছে। এগুলো মেন রিজন বা এফেক্ট আমরা দেখতে পারি। আচ্ছা, পার্টিকুলেটস দেখো, এগুলো একটা পার্টিকুলেটস এর মধ্যে তোমাদের সিম্বলিক চিহ্ন দেওয়া আছে। তো এগুলো হচ্ছে সলিড পার্টিকুলেটস, লিকুইড ড্রপলেটস। এগুলোর মধ্যে মানে আমি একটা পার্টিকুলেটস মধ্যে বলতে পারি যে এগুলো পার্টিকেল, অর্থাৎ এগুলো এমন একটা জিনিস যেগুলো বিভিন্ন রকম ছোট ছোট অর্গানিক ইনঅর্গানিক নেচারে থাকে। মানে একটা দুটো ধরো কোথাও অ্যাটমের পার্টিকেল রয়েছে, কোথাও কোনো গ্যাসের পার্টিকেল রয়েছে, তার মানে এগুলো মিক্সচার। তো আমি এখানে লিখে দিচ্ছি সোর্স হচ্ছে ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক হচ্ছে নেচার থেকে যেটা আমরা পাই, বা এগুলো ইন্ডাস্ট্রি থেকেও পেতে পারি। এফেক্ট কি করে দেখে নাও, পার্টিকুলেটস এর মধ্যে পলিউশন কি করে, হেলথ ইস্যু তৈরি করে, ইরিটেশন, চোখে জ্বালা জ্বালা করে, নাক থ্রোট গলা, এগুলো তো লাংস ইনফেকশন আসে, হার্টবিট ইররেগুলার হয়ে যায়। তো পার্টিকুলেটস এ মিনস আমাদের যখনই এয়ার পলিউশন হবে তো লাংস, হার্টবিট, ব্লাড, এই জিনিসগুলো কমন থাকবে। কেউ যদি এফেক্ট একটা দুটো ভালো করে পড়ে নেয় তো বাকি এফেক্ট গুলো সেম, এগুলোকে তাকে মনে করা দরকার নেই। এক্সেপশন কিছু কিছু এফেক্ট আছে, যেমন আগেরটাই বললাম গাছের পাতা হলুদ হয়ে যায়, তো এগুলো মনে রাখতে হবে এক্সেপশন গুলো, বাকি অল আর দ্য সেম। পার্টিকুলার ম্যাটার অ্যাডভাইসারি এফেক্ট টু দ্য প্ল্যান্ট কিংডম, গাছের ক্ষেত্রেও টক্সিক ব্যাপার এটা পার্টিকুলেটস গুলো। এগুলো প্ল্যানের স্টোমাটা, লিফকে ব্লক করে দেয়, অর্থাৎ যেখানে আমরা খাদ্য তৈরি করে, মেনলি গাছের ক্ষেত্রে যে কোনো ইস্যু তৈরি করে সেটা হচ্ছে গাছের খাবার তৈরিতে বাধা দেয়। যে এয়ার পলিউশন হয় দেখবে পাতার উপর একটা লেয়ার তৈরি চলে আসে বা পাতাকে হলুদ করে দেয়, অর্থাৎ পলিউটেন্ট যখন পাতার মধ্যে এসে পৌঁছে যায়। এই জন্য আমরা দেখবো অনেক জায়গায় আছে গাছকে উপর থেকে নিচে পর্যন্ত পাতাগুলোকে আবার ধুয়ে দেয়। অনেকে যারা যারা যে সমস্ত ডেভেলপড কান্ট্রি আছে যারা গাছ পরিচর্যাতে নজর রাখে, তারা কি করে গাছগুলোকেও পর্যন্ত উপর থেকে নিচে ধুয়ে দেয়, যাতে তার পাতাতে থাকা যে সমস্ত পলিউশন বা পলিউটেন্ট গিয়ে জমা পড়েছে, যার ফলে তার পাতার খাদ্য তৈরিতে সমস্যা সৃষ্টি করছে। তো তারা সেইখানে সেইগুলোকে টক্সিক মেটেরিয়াল গুলোকে জলের মাধ্যমে ধুয়ে দেয়, যার ফলে সেই গাছটা তার নিজস্ব কাজ করতে পারে বা অক্সিজেন তৈরি করতে পারে বা খাবার তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো কি হয় যে এয়ার পলিউশন কি করে পাতাতে এসে জমা পড়ে বা তার ড্রপলেটস গুলো ফেলে দেয়, যার ফলে কি করে যেগুলো টক্সিক এলিমেন্ট আছে হয় পাতাকে নষ্ট করে দেয় কিংবা তার ক্ষমতাটাকে কমিয়ে দেয়, যার ফলে গাছ তার নিজস্ব ফটোসিনথেসিস চালাতে পারে না। নিজেই লেখাই দেওয়া আছে ফটোসিনথেসিস চালাতে পারে না। দ্য সাসপেন্ড পার্টিকুলার ম্যাটার অ্যাক্সিলেট কোয়ারিয়েশন মেটাল মোর দ্যান কমন আরবান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন দ্য ভিলেজ। আচ্ছা, এটা দেখো একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের
যে সমস্ত ইন্ডাস্ট্রি এমিশন গুলো হয়, অর্থাৎ যেখান থেকে অ্যাশেস তৈরি হয়, অ্যাশ মিনস হচ্ছে যে জ্বালানির ফলে যেখানে তোমার ওই আহ, ছাই গুঁড়ো যেগুলো বলি আমরা বাংলা ভাষায়, তো সেগুলো নিশ্চিতভাবে এক একটা পার্টিকুলেট যেগুলো আমাদের পাতাতে এসে জমা হয়। আচ্ছা, সেকেন্ডারি পলিউটেন্টটা মধ্যে মেইনলি চারটা ইম্পর্টেন্ট। সেকেন্ডারি পলিউটেন্টটা শুধুমাত্র পড়ে নেবে, ম্যাক্সিমাম কিছু নেই তার মধ্যে। চার্ট হচ্ছে, নিচে একটা চার্ট দিচ্ছি, দেখো যে স্ক্রিনটা আছে সেটা তো চার্টের দিকে নিয়ে যাও, তো ওখানে দেখা যাচ্ছে পলিউটেন্ট দিয়েছি, সোর্স দিয়েছি, আর প্যাথোলজিক্যাল বা হিউম্যান এফেক্ট কে দিয়েছি সেকেন্ডারি পলিউটেন্টের মধ্যে। তো সেখানে বিভিন্ন নাম দেওয়া আছে, তো নামগুলো আমি আর পড়ছি না, তোমরা শুধু এই নামের লিস্টটা মনে রাখবে, সেটা সোর্স ছোট করে দিয়ে দেওয়া আছে, এবং তার ফলে যে আমাদের শারীরিক ক্ষতি সেটা দেওয়া আছে চার্টের মধ্যে। চার্টটাকে ভালো করে প্রত্যেকে পড়ে নেবে। এর ফলে কি হবে, প্রত্যেকটা জিনিস থেকে যে যাই কোশ্চেন আসুক না কেন, এই চার্ট থেকেই কোশ্চেন আসবে। তার কজ এফেক্ট সেগুলো কি, এই তিনটে যে এয়ার পলিউশনের মেন পাঁচটা যে পড়ালাম, তারপরেও এইটা হচ্ছে সেকেন্ডারি, তারা হচ্ছে ছোট ছোট কাজে অংশ নেয়, অর্থাৎ এটা এতটা ভাইটাল মেজার করে না কিন্তু তবু করে। যেমন এখানে অ্যামোনিয়া আছে, আর্সেনিক আছে, কার্বন মনোক্সাইড আছে, হাইড্রোজেন ক্যান্ডিডস আছে, হাইড্রোজেন সালফাইড আছে। তো প্রত্যেকটার বিভিন্ন ইরিটেশন প্রবলেম হয় এবং সেগুলো সমস্যা হয়, সেগুলো দেখে দেওয়া আছে। এরপরে চলে আসি ওয়াটার পলিউশনে। তো ওয়াটার পলিউশন দেখো, ওয়াটার পলিউশনে আমি এখানে মিনিং বলে দিয়েছি যে কি কারণে ওয়াটার পলিউশন হয়। এক্সেস মেটেরিয়ালিস্টিক জিনিস, যে সমস্ত জিনিস আমাদের ক্ষতি করে, তো সেইগুলোই ওয়াটার পলিউশনে মেনলি দায়ী। এগুলো হার্মফুল জিনিস, যেগুলো হিউম্যান বিংস, এনিম্যাল, মেনি আদার অ্যাকুয়াটিক লাইফ, যেগুলো আমাদের জলজ জীবন আছে, সেটাকে ওয়াটার পলিউশনের মাধ্যমে নষ্ট হয়। তো প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট 1974 একটা অ্যাক্ট তৈরি করেছে। 1974 সালে ইন্ডিয়াতে ওয়াটার পলিউশনের উপর একটা অ্যাক্ট তৈরি করেছে। সেই অ্যাক্টটাকে মনে রাখবে, এটা থেকে কোশ্চেন দেয় কত সালে কোন অ্যাক্ট তৈরি করেছে এই ওয়াটার পলিউশনের ওপর। তো সেটা অ্যাক্টটাকে তোমরা প্রত্যেকে দেখে নেবে, এবং কেমিক্যাল, ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টিজ যেগুলো ওয়াটারে ডিসচার্জ হয়ে যাচ্ছে, সোয়েজ প্রবলেম তৈরি হচ্ছে বা ট্রেডের কারণে তৈরি হচ্ছে। ট্রেড মানে হচ্ছে, আমি বলেছি যে পৃথিবীতে সব থেকে বেশি ট্রেড জলপথের মাধ্যমে হয়, তো সেটাতে ওয়াটার পলিউশন তৈরি করছে। এগুলো পাবলিক হেলথ সেফটি এগুলোকে ইনজুরিজ করছে, অর্থাৎ নষ্ট করে দিচ্ছে। তো দু ধরনের ওয়াটার পলিউশন হয়, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার পলিউশন, মেরিন ওয়াটার পলিউশন। মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, আর ফ্রেশ মানে হচ্ছে আমরা যেটা পানীয় জল পান করি সেটা থেকে যে ওয়াটার পলিউশন হয়, সেগুলো হচ্ছে মেনলি পলিউশন। তো ফ্রেশ ওয়াটার পলিউশনের মধ্যে দেখো সারফেস গ্রাউন্ড ওয়াটার পলিউশন, আমরা তো পানীয় জল মাটির তলা থেকেই পাই। তো ফ্রেশ ওয়াটার পলিউশনের মধ্যে গ্রাউন্ড সারফেস ওয়াটার পলিউশন অকার, যেগুলো আমাদের রিভার, নদী, লেক, পন্ড, এগুলো হচ্ছে ফ্রেশ জল, অর্থাৎ এগুলো আমরা পান করতে পারি, বা সেগুলোকে আমরা রিভার্স অসমোসিসের মাধ্যমে সহজে মিষ্টি জল পাই। তো এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার পলিউশন। এরপরে দেখো নেক্সট হচ্ছে যে, যেটা তোমরা আজকে মেরিন ওয়াটার পলিউশন। মেরিন মানে হচ্ছে সমুদ্র বলেইছি, যেখানে বিভিন্ন লাইফ বা সামুদ্রিক জীবন সেখানে থাকে, বায়োডাইভার্সিটি যেখানে হিউজ, অর্থাৎ আমাদের পুকুরে থাকা একটা বায়োডাইভার্সিটি আর সমুদ্রে থাকা বায়োডাইভার্সিটি মিনস একটা এলাকায় যত পরিমাণ স্পিসিস থাকে তাদেরকে নিয়ে যে একটা গোষ্ঠী তৈরি। যেমন একটা পুকুরের মধ্যে মাছ থাকে, ব্যাঙ থাকে, সাপ থাকে, বিভিন্ন পোকামাকড় থাকে, তার মধ্যে অনেক গাছ থাকে বা শৈবাল জাতীয় গাছগুলো থাকে। তো সকলকে নিয়ে যেখানে একটা তৈরি হচ্ছে, পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলে জানি। তো সেরকম সমুদ্রে বায়োডাইভার্সিটি হিউজ, অর্থাৎ এখানে অনেকেই থাকে, যেগুলো এখনো রিসার্চ হচ্ছে, এখনো অনেকেরই নাম আমরা জানি না। তো এগুলো কি করছে, রেডিও অ্যাক্টিভ, যেমন বললাম জাপানের একটা অ্যাটমিক বিস্ফোরণ হয়েছিল, যে অ্যাটমিক বিস্ফোরণ নয় সরি, থার্মাল, ওরা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট যেটা ছিল সেটা নষ্ট হয়েছিল ভূমিকম্পের কারণে। তো সেটা রেডিও অ্যাক্টিভ এজেন্ট সমুদ্রে গিয়েও পড়েছিল, সেখানে মাছকেও ক্ষতি করেছিল। ইন্ডাস্ট্রি ওয়েস্ট, যে সমস্ত পরিবেশ থেকে ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত মানে নোংরা জিনিস আমরা ফেলে দিই, ইন্ডাস্ট্রি ওয়েস্ট বলে, সেটা কেমিক্যাল হতে পারে বা যে কোনো জাতীয় পদার্থ হতে পারে, যেটা ব্যবহারের পর আমরা ফেলে দিই, তো সেটাও একটা ওয়াটার পলিউশন সৃষ্টি করে। আমরা যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে অনেক নোংরা আবর্জনা সমুদ্রের জল কিংবা নদীর জলে গিয়ে পৌঁছায়,
সেটাও সৃষ্টি করে। একটা কন্টেনার বয়ে নিয়ে আসছে তেল, সেটা যখন নষ্ট হয়ে যায় বা কোনো কারণে সমুদ্রে মেকানিক্যাল প্রবলেমের জন্য প্রবলেম সৃষ্টি করে, সেটাও একটা প্রবলেম তৈরি করে। সোর্স অফ দ্য ওয়াটার পলিউশন, দেখো সোর্স কোথা থেকে আসে। তো ওয়াটার পলিউশনের মেন সোর্স গুলোর নাম আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সেটা তো বললাম। 2 নম্বর হচ্ছে আরবান ওয়েস্ট, সরি এক সেকেন্ড, এটা নয়, একটু ভুল বলছি, আমার পিডিএফটা সরে গেছে। দেখো সোর্স গুলো কি কি বলা আছে এখানে। সোয়েজ অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টেজ, অর্থাৎ আমরা ঘর বা নর্দমার জল যে সমস্ত গিয়ে আমাদের নদী বা সমুদ্রে ফেলছি, তো সেটা একটা প্রথম ওয়াটার পলিউশনের কারণ। ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স আছে, ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত ওয়েস্টেজ আমরা নদী মাতৃক, আমরা জানি নদী মাতৃকের উপর ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো সেটা থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তৈরি হচ্ছে। এগ্রিকালচারাল ডিসচার্জ, যেমন পেস্টিসাইডস বা যে কোনো সার ফার্টিলাইজার ইউজ করি, সেটা থেকে একটা জল বাহিত হয়ে সেই যে কেমিক্যালটা পৌঁছে যাচ্ছে নদীতে কিংবা খালেতে, তার মাধ্যমে বিভিন্ন জায়গায় সমুদ্রেতে সেটা পৌঁছে যায় বা নদীতেই পৌঁছে যায়। আচ্ছা, শিপিং অ্যান্ড কোস্টাল ওয়াটার পলিউশন, এটা তো জানি, শিপিং প্রবলেম, বারবার বলেছি শিপিং এর কথা। তো এফেক্ট অফ দ্য হেভি মেটাল ওয়াটার পলিউশন, এগুলো দিয়ে দিয়েছি দেখো। তার মধ্যে ক্যাডমিয়াম আছে, ক্যাডমিয়ামটা খুব ইম্পর্টেন্ট, ক্যাডমিয়াম থেকে অনেকবার কোশ্চেন আসে। ক্যাডমিয়াম আছে, তারপরে আছে দেখো হচ্ছে তোমার কপার আছে, জিঙ্ক আছে, মার্কারি। এই যে মার্কারি থেকে অনেক কোশ্চেন আসে, মার্কারি কি কারণে কি প্রবলেম তৈরি হয়। টক্সিক অন ম্যান, বা ম্যান বলতে পারো, বা যে কোনো ধরনের এনিম্যালের কথাই বলতে পারো, এটা ম্যান লিখে রেখেছি শুধু। লেড, লেড থেকেও অনেক ধরনের কোশ্চেন আসে, লেড এটা কি কারণে কি ক্ষতি করে, এগুলো। আর্সেনিক, সমস্ত কিছু ওয়াটার পলিউশনের মেন রিজন। তো একটা চার্ট তৈরি করে দিয়েছি, যাতে তোমাদের এখান থেকে যেই কোশ্চেন আসে মেনলি সেটা কি কারণে আসে এবং কি প্রবলেম তৈরি করে, এফেক্টটা তৈরি করে, সেটাকে যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো যেমন এয়ার পলিউশন করলাম, এটারও মেনলি ক্যাডমিয়াম কি রোগ সৃষ্টি করে, এগুলো আমরা পড়ে নেবো বা জেনে নেবো, তারপরে এটা থেকে কোশ্চেন সলভ করা সহজ হবে। তো আমি সেটা মেন জিনিসটা আশা করি বুঝতে পেরেছি, কোশ্চেনটা কি ধরনের আসে, বা এরকম কোশ্চেন যখন আমরা সলভ করবো তখন বুঝতে পারবো যে কোশ্চেনটা কিরকম ধরনের পড়তে পারে। মেনলি যে সমস্ত এলিমেন্ট আছে সেইগুলো কোথা থেকে প্রবলেম গুলো সৃষ্টি করে শরীরের মধ্যে, কিভাবে সৃষ্টি করে। আর যখনই একটা জিনিস বলি যে আমরা এয়ার পলিউশনের ক্ষেত্রে সোর্স গুলো জানতে পারলাম যে কোথা থেকে পাওয়া যায়, এক্ষেত্রে সোর্স কিন্তু এই চারটেই, এই যে 1 2 3 4, সোয়েজ, ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স, এগ্রিকালচারাল ডিসচার্জ বা শিপিং, কোস্টাল ওয়াটার পলিউশন। তো যদি কোনো কারণে জিজ্ঞেস করো যে ক্যাডমিয়ামের সোর্স বলো, কপারের সোর্স বলো, জিঙ্কের সোর্স বলো, জিজ্ঞাসা করবে না, অপশনে দেবে, তো তখন তোমরা নিশ্চয়ই খুঁজে নেবে এই চারটের মধ্যে আছে কিনা। যদি এই চারটের বাইরে অন্য কিছু থাকে, তার মানে সেগুলো বাদ চলে যাবে। এই চারটের মধ্যে কেউ থাকলে বা বোথ করে অ্যান্সার করবে, 1 and 2 বোথ, এরকম অ্যান্সার দেওয়া থাকবে। তো সোর্স যদি জিজ্ঞেস করে ওই চারটের মধ্যেই পড়বে। এখানে যেন কেউ ঘাবড়ে জন্য যে স্যার তো এখানে সোর্স লিখে দেয়নি, আমি বারবার বলে দিচ্ছি, এই যে চারটে নাম দিয়ে দিচ্ছি, সোয়েজ, ডোমেস্টিক ওয়াটার, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্সের এফ্লুয়েন্স, এগ্রিকালচারাল ডিসচার্জ আর শিপিং এন্ড কোস্টাল ওয়াটার পলিউশন, এগুলো সবকটাই সোর্স, প্রত্যেকটার আলাদা আলাদা করে কোনো সোর্স হয় না। ম্যাক্সিমাম অ্যান্সারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেরিনের ক্ষেত্রে, অর্থাৎ সমুদ্রের ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে শিপিং অ্যান্ড কোস্টাল ওয়াটার পলিউশন, শিপিং অ্যান্ড কোস্টাল। এগ্রিকালচারাল ডিসচার্জ আর ইন্ডাস্ট্রিয়াল, এগুলো হচ্ছে তোমরা মেন ফোকাস করবে। সোয়েজ অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টেজের মধ্যে এই এত কিছু পাওয়া যায় না, তো মেনলি এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড শিপিং অ্যান্ড কোস্টাল, এই অপশন গুলো মনে রাখবে, এখান থেকেই কমন চলে আসবে বা এখান থেকেই পাওয়া যাবে। এরপরে আসি দেখো সয়েল পলিউশন। সয়েল পলিউশনের মধ্যে সব থেকে বেশি যেগুলো দায়ী, সেটা হচ্ছে তোমরা দেখে নাও, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরবান ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট, এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালিক পলিউটেন্ট। পাঁচটা মেজর কারণ সয়েল পলিউশনের ক্ষেত্রে: ইন্ডাস্ট্রি, আরবান, রেডিও অ্যাক্টিভ, এগ্রিকালচার অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালিক পলিউটেন্ট। তো এই পলিউটেন্ট মিনস এক একটা ছোট ছোট ধাতু, ঠিক আছে, এক একটা ছোট ছোট যে পলিউশনের সৃষ্টি করার জন্য যাদের মেজর ভূমিকা থাকে, বা সেটা এলিমেন্ট, ইনঅর্গানিক, অর্গানিক হতেই পারে কেমিক্যালের ক্ষেত্রে।
তো এগুলো কি পলিউটেন্ট বলবো আমরা। তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে তো বারবার পড়ছি। আরবান ওয়েস্ট মানে হচ্ছে শহরের থেকে যে সমস্ত বর্জ্য আবর্জনা সেটা তৈরি হয়, সেটা সয়েল পলিউশন হতে পারে। যেমন প্লাস্টিক একটা সয়েল পলিউশনের একদম সব থেকে বড় রিজন এখনকার দিনে দাঁড়িয়েছে। রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট মিনস হচ্ছে একটা শহরের যদি কোনো কারণে সেখানে ধরো কোনো অ্যাটমিক এনার্জির কারণে, রেডিও অ্যাক্টিভ মিনস সবসময় অ্যাটমিক কারণটা চলে আসবে, বা রেডিয়েশন যেখান থেকে ছড়িয়ে পড়ে সেটা থেকেই আমরা বলতে পারি, যেটা অ্যাটম থেকেই ম্যাক্সিমাম কেসে ছড়িয়ে পড়ে। এগ্রিকালচারাল প্র্যাকটিসের সয়েল এরোশন মানে আমরা জমিতে বারবার বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে করে জমির মধ্যে থাকা যে আসল গুণটা, অর্থাৎ জমিতে ফসল তৈরি করার জন্য যে গুণটা থাকে সেটা নষ্ট করে দিই। 2 নম্বর, অনেক সময় বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিতে অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সেই সমুদ্রের জল সমুদ্রের পার্শ্ববর্তী জমিগুলোতে এসে লবণাক্ত করে দেয়। এটাও একটা সয়েল পলিউশন বলতে পারো, কিন্তু সেটা প্রাকৃতিক কারণ। কিন্তু সব থেকে বেশি কারণ হচ্ছে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে করে এগ্রিকালচারাল প্র্যাকটিসকে নষ্ট করছি। তো এটা একটা মেন রিজন কারণ। আর কেমিক্যাল মেটালিক কথা তো বলেইছি। সয়েল পলিউশনে মেইনলি টক্সিক হয়ে যায় আমাদের জমিগুলো, বা মাটিটা টক্সিক হয়ে যায়, মেন কারণ হচ্ছে এটাই। তার মধ্যে নিকেল, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম কম্পাউন্ড থাকে যারা সয়েল পলিউশনের জন্য দায়ী হয়। তো এটা কি করে, জমির মাটিটাকে নষ্ট করে দেয় এবং টক্সিক করে দেয়। টক্সিক মিন হচ্ছে বিষাক্ত করে দেয়। আর পেস্টিসাইডস বিকাম দা মেন রিজন। পেস্টিসাইডস এর ফলে আমাদের কি হয়, ফুড চেইন নষ্ট হয়ে যায়। যেমন ধরি আমি একটা কথা বলি, যে এই শুরুতেই বলছিলাম যে ধরো আমরা যে সমস্ত খাবার খাচ্ছি তার মধ্যে ম্যাক্সিমাম খাবারগুলোই আমাদের খাওয়ার যোগ্য বা উপযোগী নয়, টক্সিক জিনিস। সেটার মেইন রিজন হচ্ছে সয়েল পলিউশন, এবং পেইনফুল, এটা আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতি করে। এর মধ্যে লেড আছে, লেডের কারণেও পয়জনাস জিনিস তৈরি হয়, পয়জন আমাদের শরীরের মধ্যে পৌঁছাচ্ছে। তো এই ব্যাপারগুলো তোমরা দেখে নেবে। এখান থেকে মেনলি কোশ্চেন এফেক্ট থেকে আসে, কোন কোন কারণে এফেক্ট হয়। আর সয়েল পলিউশনের এফেক্ট গুলো আমি লিখেই দিয়েছি, এটা চার্টের মধ্যে দিইনি, আর এমনি জাস্ট 3টে পয়েন্টের মধ্যে বলে দিচ্ছি, এটাতেই তোমাদের প্রবলেম সলভ হবে। আমি যদি পারি নেক্সট ক্লাসেতে এক্সট্রা একটা চার্ট জুড়ে দেবো এরকম মেটালিক থেকে, তার সঙ্গে কোন কোন কারণ হতে থাকতে পারে। তো একটা জিনিস ভালো করে বলে দিই, এটা তোমাদের পক্ষে সুবিধা হবে। ওয়াটারে যে সমস্ত পলিউটেন্ট গুলো মিশছে, যেমন ক্যাডমিয়াম, কপার, জিঙ্ক, মার্কারি, এই যে 4টা দিয়ে দিয়েছি, সয়েলেও সেই সমস্ত পলিউটেন্ট গুলো মিশছে। অর্থাৎ সয়েল এবং ওয়াটারে মেশা পলিউটেন্ট গুলো সেম। এর আগে ওপরে 4টা তোমরা গেলে দেখতে পাবে, ক্যাডমিয়াম, কপার, জিঙ্ক, মার্কারি, যেটা ওয়াটারের ক্ষেত্রে আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে যে সমস্ত রোগ তৈরি হচ্ছে সেটা সয়েলের ক্ষেত্রেও সেই প্রবলেম গুলো আসবে। অর্থাৎ যদি তোমরা এখানে সয়েলে থাকা যে সমস্ত পলিউটেন্ট গুলোর নাম যদি মনে হয় যে এটা থেকে কি কি রোগ তৈরি হচ্ছে, সেটা ওয়াটারের 4টা ফলো করলেই হবে। এটা তোমাদের বলে দিলাম। এছাড়া এক্সট্রা কিছু পেলে আমি তোমাদেরকে আবার প্রোভাইড করে দেবো, সেটা চিন্তা করার কারণ নেই। তো আশা করি এই ক্লাস থেকে প্রত্যেকের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়েছে। ক্লাস থেকে যদি কোনো কারো কোশ্চেন থাকে সেটা বলো। তারপরে একজন একটা কোশ্চেন করেছিল নেক্সট আগের দিনে এক্সাম থেকে, তো সেটাকে আমি আলোচনা করব। তো বলো, কেউ ক্লাস থেকে কিছু কোশ্চেন করতে চাও তো বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে আপনি এয়ার পলিউশন পড়ালেন না, তো ওখানে হুম। কি কি একটা বললেন, মানে যেটার জন্য মানে গাছের পাতাগুলো হলুদ হয়, ওই জায়গাটা না আমি মানে ঠিক বুঝতে পারি, মানে কিসের জন্য গাছের পাতাটা হলুদ হয়? গাছের পাতাগুলো হলুদ হয় সেই জায়গাটা তুমি বুঝতে পারোনি? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। গাছের পাতাগুলো হলুদ হওয়ার জায়গাটা বুঝতে পারোনি নাকি, এটা বলতে চাইছো? হ্যাঁ, মানে আপনি একটা বলেছিলেন, মানে এটার জন্য গাছের পাতা হলুদ হয়, মানে কি থাকার জন্য এয়ারে গাছের পাতাটা হলুদ হয়? আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, তুমি ইয়েতে চলে আসো, হাইড্রোকার্বনসে চলে আসো। হাইড্রোকার্বনে যদি প্রেসার থাকে তোমার কাছে, সেটা চলে আসো। হাইড্রোকার্বনস হচ্ছে যেখানে দেখো লেখা আছে 5 নম্বর পয়েন্ট, আই থিঙ্ক এটা মনে হচ্ছে 1 2 3 4 নম্বর পয়েন্টে, যেটা এফেক্টের কাছে 4 নম্বর পয়েন্টে, প্ল্যান এক্সপোজ দ্য হাই লেভেল অফ হাইড্রোকার্বন ডিসপ্লে ইভলিং অফ দ্য লিভস। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এই যে হাইড্রোকার্বন গুলো আমরা পড়লাম, কোন কোন গুলো পড়লাম, মিথেন, ইথিলিন,
অ্যাসিটিলিন অ্যান্ড টারপেন্স, এই যে নামগুলো বললাম সেগুলো হচ্ছে মেন রিজন, এগুলোকে হাইড্রোকার্বন বলে। এই হাইড্রোকার্বন যখন সোর্স, এই যে যেমন সোর্স গুলো বললাম যে এটা তোমাদের অর্গানিক সোর্স, ইনঅর্গানিক সোর্স আছে, ইন্ডাস্ট্রিয়াল থেকে বেরোচ্ছে, মাইনিং করলে বেরোচ্ছে, বা কোনো কারণে অয়েল ইন্ডাস্ট্রি যেটা ক্রুড অয়েল সেখানে তৈরি করাতে বেরোয়, এই যে সোর্স, এটা জন্ম হয় এই যে হাইড্রোকার্বন গুলো, সেটা যখন গাছের পাতায় এসে পড়ে বা সে সমস্ত গাছের যেহেতু এয়ারে এটা থাকে, তো সেটা গাছের পাতার সঙ্গে লিঙ্ক হয়ে যায়, অর্থাৎ গাছের পাতায় তোমার এসে জমা হয়, তো তখনই এই গাছের পাতাগুলোকে কি করে দেয়, হলুদ করে দেয়। তো তোমরা নিশ্চয়ই জানো গাছের পাতা সবুজ হলে তবে সে তার ফটোসিনথেসিস করতে পারে, খাবার তৈরি করতে পারে। তো হলুদ হয়ে গেলে সেই পাতাটার কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। তো মেন রিজন হাইড্রোকার্বনই হচ্ছে দায়ী তার কর্মক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য, এটাই আমি বলেছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো, মানে এটা কিউরিসিটি বশত বলছি, এই যে বৃষ্টির জলে বলে গাছ বড় হয়ে ওঠে বা পুষ্ট হয়, মানে বৃষ্টির জলে এরকম কি থাকে মানে তার জন্য গাছ বেড়ে ওঠে? দেখো, জল হচ্ছে যেমন যে কোনো প্রাণের ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জলের মধ্যে অনেক কিছু মেটালিক এলিমেন্ট থাকে, প্লাস ম্যাক্সিমাম মাটিতেও মেটালিক এলিমেন্ট থাকে। সেটা যেমন অনেক গাছে, যেমন একটা মটর গাছের ক্ষেত্রে নাইট্রোজেন খুবই দরকার, এবং সেটা পরিবেশ থেকে সে নিতে পারে না, তার জন্য তার একটা ব্যাকটেরিয়া সেখানে তার তোমার শেকড়ে গিয়ে জন্মায়, সে নাইট্রোজেনটাকে তাকে কম্পোজ করে দেয়। তো বৃষ্টির জলে কিছু থাকে না, বৃষ্টির জল এমন একটা এলিমেন্ট যেটা গাছের জন্য দরকার, যার ফলে সে তার নিজের যে জলের ক্রাইসিসটা সেটা মিটিয়ে নিতে পারে। এর উদাহরণটা কেন বলছি, গাছ যখন একটা খোলা পরিবেশে থাকে, তো তো তার সেখান থেকে মাটির তলা থেকে জল সংগ্রহ করতে তাকে কি হয়, গোটা শরীরে জল পৌঁছে দিতে সমস্যা সরি হয়। গরমকালে যে সমস্ত গাছগুলো আমরা দেখি যে গাছের তলায় আমরা ছায়া পাচ্ছি, সেটা মেনলি তার ফটোসিনথেসিস করতেও তো একটা জল লাগে, প্লাস সে একটা ইভাপোরেশন হয়ে যায়, পাতা থেকে জল বাষ্পায়িত করে, যার ফলে সে নিজের চারপাশটাকে ঠান্ডা রাখতে পারে। তো তার যত বড় গাছ হবে তত জল পাঠাতে বা জল পৌঁছাতে দেরি হবে, কারণ এটা একটা পাইপলাইন সিস্টেম তৈরি হয় গাছের মধ্যে, যে মাটির তলা থেকে মূলের মাধ্যমে জলটা গাছের একদম ওপরে পর্যন্ত পৌঁছে যায়। তো বৃষ্টির জলে গাছ বেড়ে ওঠে এই কারণে, তাকে বাইরে থেকে কষ্ট করে জলটা তৈরি করতে লাগে না, মাটির কাছাকাছি জলের লেয়ারটা পায়, এবং সে তার মনে করে যে খাবার তৈরির জন্য যতটুকু জলের প্রয়োজন এটা এনাফ, এবং সেই সময় তার নিজস্ব পুষ্টিটা বেশি বৃদ্ধি পায়। তো পুষ্টিটা যেটা হয়, আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে আমাদের শরীরে মেদ কেন জন্মায়, এটা অনেকে জানে না, যে শরীরে মেদ কেন জন্মায় বা শরীর মোটা কেন হয়ে যায়। এর মেন রিজন হচ্ছে যখন আমরা কোনো কিছু খাবার খাই, যদি কেউ অনেকদিন ঠিকঠাক করে, হয়তো আমি কথাই বলছি সিম্পল এক্সাম্পল, ধরো তুমি কোথাও বাইরে গেছো, অনেকদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, বাইরের হোটেলে খেতে ভালো লাগে না বা কারো কিছু হয় না, তো তার ফলে দেখবে শরীরের একটা এনার্জি ক্রাইসিস দেখা যায়, শরীর যেন ক্লান্ত থাকে, শরীরে যেন সমস্যা তৈরি হয়। তো শরীর সবসময় কি করে, একটা চিন্তা ভাবনা রাখে যে সে এমন একটা প্রোডাক্টকে শরীরের মধ্যে রাখবে যে যখন এরকম প্রবলেমের মধ্যে পড়বে তার সেগুলোকে দরকার হয়। তো তখন দেখবে যে কেউ অনেকদিন বাইরে ঘুরে এসে এক সপ্তাহ, দেড় সপ্তাহ কি এক মাসে রোগা হয়ে যায়। তো তার পিছনে কারণ হচ্ছে তার শরীরে থাকা ফ্যাট গুলো তখন সেই খাবারের যে ক্রাইসিসটা সেটা পৌঁছে দিয়েছে, অর্থাৎ তৈরি করে দিয়েছে। সেই কারণে কি করে, যে সময় শরীর নিজে রিল্যাক্স মোডে থাকে বা পর্যাপ্ত পরিমাণে খাবার পায়, তার থেকে কিছু কিছু খাবার সে কি করে ফ্যাট হিসাবে জমা করে শরীরের মধ্যে, যেটা আমাদের শরীরকে মোটা বা মেদ জন্মাতে দেখা যায়। সেই ফ্যাটটা কি করে বার্নিং হয়, যখন আমরা খাবার পাই না সেই হিসাবে। সেরকমই গাছের যখন জলের ক্রাইসিস থাকে গরমকালে বা এই সময়গুলোতে, তখন গাছের বৃদ্ধিটা হয় না, কিন্তু যখন অ্যাভেলেবেল ওয়াটার পেয়ে যায় তখন দেখবে তার যে জলের ক্রাইসিসটা মিটে গেছে, তখন তার বৃদ্ধির কাজটা চলতে থাকে। এটা আমাদের শরীরের সঙ্গে রিলেটেড মতনই ব্যাপার, গাছের ক্ষেত্রেও তাই। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা, কি রকম টাইপের ওদের কনসেপ্টটা থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, পিকে কি কোশ্চেন ছিল? পিকে নামই তো লেখা ছিল মনে হচ্ছে। হ্যাঁ, পিকে পিকে তোমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, আগে কি বলছিল শুনিনি, তোমার পিকে কোশ্চেনে শুনছি। হ্যাঁ, কি বলো বৈশাখী নাকে? হ্যাঁ স্যার, বলছিলাম যে এয়ার পলিউশনের ক্ষেত্রে যে হাইড্রোজেন সালফাইডের কথা বলা হয়েছে, ওই গ্যাসটাই কি পচা ডিমের মতো গন্ধযুক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালফিউস, যে সমস্ত তুমি যে সালফার দিয়ে
সালফারের যে গন্ধটা তোমার হচ্ছে পচা ডিমেতেও থাকে, আমরা যে টয়লেট করি সেখানেও থাকে, ঠিক আছে? যে গন্ধটা পাও সেম সালফারেরই গন্ধ, যেখানে সালফার যুক্ত থাকবে সেইখানে ওই গন্ধটা সেম থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা, বলো পিকে কি কোশ্চেনটা ছিল তোমার? পেয়েছো কি কোশ্চেনটা তুমি? হ্যাঁ মানে একটু একটু মনে আছে, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, ভিডিও ট্রান্সমিশন ওভার দ্য ইন্টারনেট দ্যাট লুকস লাইক ডিলেট লাইভ কাস্টিং ইজ কল্ড। অপশন গুলো কি কি ছিল? অপশন মনে হয় খুব একটা বেশি মনে পড়ছে না, মনে হয় রিয়েল টাইম ভিডিও ছিল, ভিডিও শিফট ছিল, মনে হয় একটা ভার্চুয়াল ভিডিও ছিল, আরেকটা মনে পড়ছে না কি ছিল। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখে নি কোশ্চেনটা কোথায় দিয়েছে। আর অ্যান্সার দেওয়া ছিল মনে হয় রিয়েল টাইম ভিডিও। এটা রিয়েল টাইম ভিডিও অ্যান্সার হবে? না, অ্যান্সার যেগুলো দিয়েছে ওটাই অ্যান্সার হবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি ওদের কোশ্চেনের পেজটাতে ঢুকছি, একটু ওয়েট করো, আমি জাস্ট এক সেকেন্ড। যেটা ডিলে হয় সেটা রিয়েল টাইম ভিডিও মানে ঠিক ম্যাচ করতে পারছি না। আচ্ছা আমি দেখে নিচ্ছি, দাঁড়াও একটু থাকো তুমি লাইনে। Which of the following is correct? Which of the following emails? Which of the following Indian satellite? Which of the following field image real time video একটা কোশ্চেন বলে না, ওটার অপশনটা দাঁড়া এক সেকেন্ড দেখছি। It is set computer X voice message university and connection Skype vlog video transmission এক্সবিআই তে আছে স্যার, এক্সবিআই তে দেখুন স্যার, এটা রিয়েল টাইম ভিডিও অ্যান্সার করা আছে। XBI হ্যাঁ, হ্যাঁ। XBI হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। রিয়েল টাইম ভিডিও অ্যান্সার করা আছে। Which of the video transmission over the internet that looks like delayed the casting is called? আচ্ছা এটা তোমরা বুঝতে পারো নি, এটাতে অ্যান্সারটা যেটা দেওয়া আছে এটা দেখো বলতে হ্যাঁ, চাইছে এটা- কোশ্চেন ভালো করে বোঝো। দেখো ভিডিও ট্রান্সমিশন মানে স্যাটেলাইট বেসড, যেটা তোমার আমি কথাই বলছি, আজ ব্রাজিলে ফুটবল ম্যাচ হচ্ছে, ওয়ার্ল্ড কাপ ধরে নাও, আর সেটা আমাদের ইন্ডিয়াতে টেলিকাস্ট হচ্ছে একদম সেই সময়ের মধ্যে, ঠিক আছে? তো এর মধ্যে একটা ডিলে হয়, এটা তোমরা যারা ইউজ করো জানবে। আমরা যদি আজকে ফোনে কথা বলি, উদাহরণ দিদি যে প্রত্যেকে এটা শুনে নাও ভালো করে, এটা অনেকের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। টিভিতে যখন তোমরা নিউজ অ্যাঙ্কারিং দেখো, কেউ একটা স্পটে গিয়ে নিউজ লাইভ টেলিকাস্ট করছে আর একটা একজন স্টুডিওতে বসে আছে, তখন সে একটা কোশ্চেন করার পর সেই কথাটা যে রেকর্ডিং করছে অর্থাৎ যে ফিল্ডে গিয়ে কাজ করছে সেখানে পৌঁছাতে একটা ডিলে হয়, একটা দেরি হয়, দেখবে সেখানে কথাটা এ বলার পর অনেকক্ষণ পর সে শুনতে পায়। এই ডিউরেশনটা হচ্ছে 1/4 সেকেন্ড ধরা হয়ে থাকে, মানে খুব নগণ্য সময়। তো এখানে কি হয়, এই যে আমরা ভিডিওটা এটা সময়ের মধ্যে পৌঁছে যায়, কিন্তু বার্তাটা সহজে তাড়াতাড়ি পৌঁছে যায় না। এটা স্যাটেলাইটে, আমাদের এখান থেকে স্যাটেলাইটে গিয়ে পৌঁছায় এবং সেটা থেকে আমরা কথাটা এসে শুনতে পাই। তো যখনই আমরা ইন্টারনেট থ্রু এরকম ভিডিও ট্রান্সমিশন করি, অর্থাৎ আমি বলে দিচ্ছি কথাটা, যে ব্রাজিলের যে ম্যাচটা বা আইপিএল এও দেখতে পারবে, টিভিতে একসময় আইপিএলটা একটা বল আগে হয়, তুমি মোবাইলে ইন্টারনেটে দেখবে একটা বল পিছনে হয়। এটাকে লক্ষ্য করবে, আশা করি যারা জানো তারা নিশ্চয়ই অ্যান্সার করো যে হ্যাঁ স্যার এরকম আমি দেখেছি। তো এই ট্রান্সমিশনটা যখন হয় সেটা ডিলে করে কাস্টিং কে। তো রিয়েল টাইম ভিডিও মানে অন দা স্পট যে ভিডিওটা হচ্ছে তার লাইভ চলছে, সেটাকে বলতে চাইছে। বুঝতে পেরেছো কোশ্চেনটা? যে অ্যান্সার চাইলে এখন আমি বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে। সেটা আমি যদি কথাটা সেটা যদি ডিলে হয়ে যায়, সেটা যদি ডিলে হয়ে যায় তা রিয়েল টাইম ভিডিওটা কি করে হবে? রিয়েল টাইম ভিডিও মিন্স লাইভ ভিডিও, লাইভ অর্থাৎ যেটা ইনস্ট্যান্ট চলছে, সেই ভিডিওটাই ডিলে হয়। রিয়েল টাইম ভিডিও তো, রিয়েল টাইম ভিডিও মানে তো বুঝতে পারছি, কিন্তু যদি সেটা যদি ট্রান্সমিশনটা যদি সেটা ইন্টারনেট থ্রু যদি সেটা ডিলে হয়ে যায়, তাহলে সেটা তখন সেটা কি হবে? রিয়েল টাইম ভিডিও কল বলতে পারি কি করে? এখানে কি দিয়েছে দেখো, ভিডিও ট্রান্সমিশন ওভার দ্য ইন্টারনেট দ্যাট লুকস লাইক ডিলেড লাইভ কাস্টিং ইজ কল্ড। আমি কি এর কোনো রেফারেন্স দেখাতে পারি আপনাকে? আমি কি ইন্টারনেট এর কোনো রেফারেন্স আপনাকে দেখাতে পারি গুগল সার্চ করে? আমি কি আচ্ছা, তাহলে আমি একটু প্রেজেন্টেশন করি। বুঝতে পারছি না, কথাটা একবার বলো।
আমি কি মানে একটা রেফারেন্স দেখাতে পারি, মানে ইন্টারনেট সার্চ করে কি একটা রেফারেন্স